আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা আছো কেমন এবং কেমন শুনতে পাচ্ছ? একটু আমাকে কমেন্টে জানাও তো। অডিও ভিডিও সবকিছু লাউড এন্ড ক্লিয়ার কিনা, ভালো শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ঠিকঠাক? ওকে, ফাইন। আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারো, প্রত্যেকে চাইলে মিনিমাম একটা করে শেয়ার দিয়ে রাখতে পারো, তাই না? একটা শেয়ার দিতে পারো প্রত্যেকে। একটা যদি শেয়ার দাও তাহলে অনেকের কাছে পৌঁছে যাবে, ভালো জিনিসগুলো পৌঁছাইতে হয়, ঠিক কিনা? আহ কি অবস্থা সবার বলো, আমরা কি শুরু করতে পারি কিনা? ওকে, আচ্ছা, দেখো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। আচ্ছা, উম, দেখো, আমরা আজকে আলোচনা করব ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ পার্ট 2। এখানে আমরা কি কি জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি? আমাদের 1 নম্বর লেকচারে 46-এর নির্বাচনের আগ পর্যন্ত ছিল ব্রিটিশ আমল, আর আজকে আমরা নির্বাচন এবং তৎপরবর্তী ঘটনা আর ব্রিটিশ পিরিয়ডের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা যেগুলো আছে সালভিত্তিক, খুবই 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 গুরুত্বপূর্ণ ওই পার্টটা, এটা শিখবে। এবং শেষের দিকে গুরুত্বপূর্ণ বিভিন্ন টার্ম আছে, বিভিন্ন ব্যক্তিত্ব আছেন যারা, ঘটনা যেগুলো সেগুলো টিকা আকারে বিস্তারিত শিখব। তাহলে এখানে আমরা 3টা সেগমেন্ট, শেষের দিকে গুরুত্বপূর্ণ টার্ম, ব্যক্তি, তারপরে বিভিন্ন সাল ধরে ঘটনা, আর তার আগে এজ ইউজুয়াল লেকচার। এর মানে আজকের এই লেকচারটা হচ্ছে এই চ্যাপ্টারের শেষ পার্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। বুঝতে পারছো কিনা তোমরা? ওকে, ফাইন। তো চলো আমরা শুরু করি। আমরা একটু দেখব প্রাদেশিক নির্বাচন 1946, প্রেক্ষাপটটা একটু বুঝতে হবে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রস্তাব গৃহীত হওয়ার পর মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান প্রতিষ্ঠার জন্য তার সকল কর্মপ্রচেষ্টা পরিচালিত করেন। তিনি পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে সকল যুক্তি ও ব্যাখ্যা তুলে ধরেন। কালক্রমে এ দাবি জোরদার হতে থাকে। মুসলিম লীগ শুধু দুটি দাবিকে সামনে রেখে অগ্রসর হতে থাকে, যথা এক, মুসলিম লীগ মুসলমানদের একমাত্র প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান তা স্বীকার করতে হবে এবং মুসলমানদের পাকিস্তানের দাবি মানতে হবে। এখন প্রেক্ষাপটের এইটুকুই শেষ কাহিনী না, তার আগে আরেকটু কাহিনী আছে। তোমরা জানো যে 1935 সালে ভারত শাসন আইন হয়েছিল। আমরা তোমাদেরকে ভাইয়া গত লেকচারে দেখাইছি, যারা লেকচারটা করছো। যদি না করে থাকো, আমাদের উদ্ভাসন মে শিক্ষা পরিবারের চ্যানেলে দেওয়া আছে, ইউটিউবে পেজে দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারবা। একটা 1935 সালে ভারত শাসন আইন হয়েছিল এবং ওই আইন পরবর্তী সময়ে 1937 সালে একটা নির্বাচন হয়েছিল। মনে করে দেখো, 1935 সালে ভারত শাসন আইনে আমাদেরকে প্রাদেশিক স্বায়ত্তশাসন দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, প্রাদেশিক স্বায়ত্তশাসন কি? প্রাদেশিক স্বায়ত্তশাসন হচ্ছে প্রদেশগুলো নির্বাচনের মাধ্যমে নিজস্ব প্রতিনিধি দ্বারা চালিত হবে বা শাসিত হবে, এটা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। আরেকটু যদি ব্রিফলি বলি, স্বায়ত্ত মানে হচ্ছে স্ব আয়ত্ত, স্ব আয়ত্ত অর্থাৎ স্ব আয়ত্তে যে শাসন, তার নামই হলো স্বায়ত্তশাসন। অর্থাৎ ব্রিটিশরা যাবে না, আমাদের শাসন পদ্ধতি আমাদের হাতে বুঝিয়ে দিছে, বলছে তোমরা শাসন করো, যতদিন পর্যন্ত ঠিকঠাক মতো শিখতে না পারবে আমরা তোমাদেরকে হেল্প করব। মানে কত বেশি, আরো বেশি সময় এখানে থাকা যায়, বুঝছো কিনা? এবং 46 সালে তোমরা জানো মন্ত্রী মিশন নামে একটা পরিকল্পনা হয়েছিল, বুঝছো? 3জন ব্রিটিশ বড় বড় হাই লেভেলের অফিসার সহ 3জনকে দিয়ে আর কি, হ্যাঁ, একটা প্রস্তাব ভারতবাসীর উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। সেখানে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী 2 টার্মে 2 ধরনের কথা ছিল। ওটার নাম হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনা। তো মন্ত্রী মিশন পরিকল্পনা আমরা আজকে পড়বো। ওখানে পড়তে গেলে দেখবা সেখানেও ছিল 2 রকমের প্রস্তাব, এবং 2 রকমের প্রস্তাবের উদ্দেশ্য ছিল আর একটু লম্বা করা। এখানে তাদের যে স্থায়িত্ব আছে, তাদের যে শাসনকাল আছে, অর্থাৎ আমাদেরকে শোষণ করবার যে পলিসি আছে সেটাকে আরেকটু হায়াত দেওয়া, আরেকটু দীর্ঘায়িত করা, যত বেশি থাকা যায় তত বেশি লাভ। কিন্তু মন্ত্রী মিশন পরিকল্পনা ও কংগ্রেস এবং মুসলিম লীগ দুই পক্ষ থেকে কোনো না কোনোভাবে এটার বিরোধিতা হয় এবং তারা এটার বিপক্ষে যায়, তারা এটাকে মানে না। আলটিমেটলি কংগ্রেস আর মুসলিম লীগ দুই দলেরই একটা জায়গায় ঐক্যবদ্ধ আন্দোলন ছিল। কংগ্রেসের দাবি ছিল হিন্দুস্তান বা ভারত প্রতিষ্ঠা করা, আর মুসলিম লীগের দাবি ছিল পাকিস্তান প্রতিষ্ঠা করা।
বুঝতে পারছো? এবং তার জন্য পরবর্তীতে আমরা দেখেছি 1947 সালে আরেকটা ভারত শাসন আইন হয়েছে, যে আইনের দ্বারা পরবর্তীতে ভারতকে স্বাধীনতা দেওয়া হয়েছে। কথা কি বুঝছো? সো এই প্রাদেশিক নির্বাচন যারা 46 সাল, তার পেছনে লম্বা কাহিনী আছে, ওইটাই বলছিলাম। স্বায়ত্তশাসনটা আসছিল হচ্ছে এখান থেকে। এবং তোমরা দেখছো যে 37 সাল নির্বাচন পরবর্তী সময়ে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী, প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা, দ্বিতীয় মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এবং তৃতীয় বা শেষ মুখ্যমন্ত্রী যিনি, তিনি হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তো 1946 সালে যে প্রাদেশিক নির্বাচন, একটু খেয়াল করো, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই দ্বিজাতি তত্ত্বটা কি, বুঝাই দিব, একটু অপেক্ষা করো। ওইটা গৃহীত হওয়ার পর মুসলিম লীগের নেতা আলী জিন্নাহর মূল টার্গেটই ছিল পাকিস্তান কায়েম করা, এবং মুসলিম লীগ মুসলমানদের একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন বা প্রতিষ্ঠান, এটা স্বীকার করে নিতে হবে এবং মুসলমানদের পাকিস্তানের দাবি মানতে হবে। এটা হচ্ছে পেছনের কাহিনী। তারপরে 1945 সালে ব্রিটেনের শ্রমিক দল ক্ষমতায় আসে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় ভারতের শাসনতন্ত্রের সংকট নিরসনের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়। এই লক্ষ্যে 1945 সালের মে মাসে কেন্দ্রীয় আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুসলিম লীগ পাকিস্তান দাবিকে প্রধান কর্মসূচি হিসেবে গ্রহণ করে। নির্বাচনের ফলাফল ছিল পাকিস্তানের পক্ষে, কারণ কেন্দ্রীয় আইনসভায় 30টি আসনের সবকটি মুসলিম লীগ লাভ করে। বুঝছো নির্বাচনটা? এবং বলছে অন্যদিকে 46 সালের মার্চ মাসে প্রাদেশিক আইনসভাগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মুসলিম লীগ ব্যাপক প্রস্তুতি নেয় এবং পাকিস্তান প্রতিষ্ঠার লক্ষ্যে অংশগ্রহণ করে, এবং তারা ভালো করে। দেখো এই নির্বাচনের ফলাফল কি ছিল। এই প্রাদেশিক নির্বাচনে দেখো, প্রাদেশিক আইনসভাগুলো নির্বাচনে মুসলিম লীগ মুসলিম আসনগুলোতে বিপুল জনসমর্থন লাভ করে, কারণ যেখানে মুসলিমদের জন্য নির্ধারিত আসন ছিল স্বতন্ত্র, ওই জায়গায় মুসলিম লীগ জনসমর্থন লাভ করে, কারণ তখন পাকিস্তান প্রতিষ্ঠায় সমস্ত মুসলমানদের এপারের ওপারের সব মুসলমানদের একমাত্র আশা ভরসার ক্ষেত্র বা প্রতিষ্ঠান ছিল হচ্ছে মুসলিম লীগ। বাংলা ও সিন্ধু প্রদেশে মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা পায় এবং সরকার গঠন করে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আব্দুল গাফফার খানের লাল কুর্তা আর পাঞ্জাবে ফাজির হায়াত খানের ইউনিয়নিস্ট পার্টি সরকার গঠন করে। বাকি প্রদেশগুলোতে কংগ্রেস বিজয় লাভ করে। এটা জাস্ট 46 সালের নির্বাচন। এরপরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা নিয়ে কথা বলছিলাম, যেখানে আসা আমার টার্গেট ছিল দ্বিজাতি তত্ত্ব, এবং তার পরবর্তীতে আছে হচ্ছে লাহোর প্রস্তাব। এই দ্বিজাতি তত্ত্ব আর লাহোর প্রস্তাব যদি বুঝো, পাকিস্তান প্রতিষ্ঠার পেছনে যতগুলো আন্দোলন আছে, বড় বড় কর্মসূচি আছে, বড় বড় ঘটনা আছে, তার ম্যাক্সিমাম জিনিস তুমি ধরে ফেলতে পারবা। আমার কথা কি বুঝছো কিনা? যদি তুমি এই দুইটা জিনিসকে বুঝতে পারো, তাহলে দেখবা এর সাথে কত কিছু জড়িত। আসো তোমার আমি দেখাই। দেখো, দ্বিজাতি তত্ত্ব, এটাকে বলা হয় টু নেশনস থিওরি, মানে দুইটা জাতি। দ্বি শব্দের অর্থ কি? দ্বি মানে হচ্ছে দুই, আর জাতি মানে হচ্ছে জাতি, তাহলে হচ্ছে দুই জাতির তত্ত্ব। এখন দুই জাতির তত্ত্বটা কি? সময়কালটা 1939। পাকিস্তানের যিনি মুসলিম লীগের সব থেকে পপুলার এবং সিনিয়র নেতা, মুসলিম লীগের মূল নেতৃত্ব যার হাত ধরে চলে, মোহাম্মদ আলী জিন্নাহ, এই জিন্নাহ একটা প্রস্তাব দিয়েছিলেন। জিন্নাহর প্রস্তাবটা দ্বিজাতি তত্ত্ব। কথা হচ্ছে সেটা কি? জিন্নাহ বললেন যে ভারত যেহেতু ভাগ হয়ে যাবে, কারণ 37 সালের যে নির্বাচন ছিল, 35 সালের যে আইন ছিল, এটা ছিল ভারত বিভক্ত হওয়ার পূর্বাভাস। অর্থাৎ ব্রিটিশরা যে আলটিমেটলি আর এখানে থাকবে না, তাদের চলে যেতে হবে, তাদের যে বিদায় ঘন্টা সেটা বাজবে, এটা একটা ইঙ্গিত ছিল 37 সালের স্বায়ত্ত শাসন। অর্থাৎ 37 সালের নির্বাচনের দ্বারা আমাদেরকে যে স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছিল, এটা ছিল তার একটা ইঙ্গিত বা বলতে পারে এক ধরনের ট্রেলার। তো ভারত বিভক্ত হয়ে যাবে এটা শিওর ছিল। কোয়েশ্চেন ছিল, যদি ভারত বিভক্ত হয়, এখানে রাষ্ট্র হবে কয়টা? অর্থাৎ ধরো এইটা হচ্ছে পুরা ভারত। এখন পুরা ভারত যখন বিভক্ত হবে, ভারতীয় উপমহাদেশ, এখানে পাকিস্তান আছে, বর্তমানের ইন্ডিয়া আছে, বর্তমানের বাংলাদেশ আছে, বিশাল এরিয়াতে কয়টা রাষ্ট্র হবে? সবটা জায়গায় কি একটা রাষ্ট্র হবে, নাকি আলাদা আলাদা রাষ্ট্র হবে? এখন দ্বিজাতি তত্ত্বে মোহাম্মদ আলী জিন্নাহ বললেন, ভারতে যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি বিবেচনা করেন, তাহলে হিন্দু তারা একটা আলাদা জাতি এবং মুসলমান যারা তারা আরেকটা আলাদা জাতি। আপনি অনেক অ্যাঙ্গেল থেকে মাপতে পারবেন, কিন্তু আপনি দেখবেন হিন্দু আর মুসলমান টোটালি ভিন্ন জাতি। এখন জাতি যেহেতু ভারতে মেইন ভাগে মোটা দাগে দুইটা, রাষ্ট্র যদি করতে হয় তাদের জন্য আলাদা রাষ্ট্র করতে হবে। অর্থাৎ জিন্নাহ বললেন ইংরেজদেরকে, ওস্তাদ আমাদের যেহেতু হিস্ট্রিক্যাল লিগাসি আছে, আমরা মারপিট করি। কারণ ব্রিটিশ পিরিয়ড তুমি যদি দেখো, তারা দাঙ্গা হাঙ্গামা বাধায় রেখে মুসলমানদের মধ্যে, হিন্দুদের সাথে আর মুসলমানদের সাথে একটা মারপিট তারা বাধায় রাখছিল। বঙ্গভঙ্গ থেকে শুরু করে 46 সালের নির্বাচন পরবর্তী দাঙ্গা, নানান ঘটনা আছে। তো এর আগে যেহেতু সারা ব্রিটিশ পিরিয়ডই ব্রিটিশরা মুসলমানদেরকে হিন্দুদের বিরুদ্ধে, হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করছে ভাগ করো শাসন করো নীতিতে, তো জিন্নাহ প্রস্তাব দিলেন
আমাদেরকে যদি এখন আপনারা একটা রাষ্ট্রে রেখে দিয়ে যান, অর্থাৎ সবার জন্য যদি রাষ্ট্র একটা হয়, তাহলে মুসলমান আর হিন্দুর মধ্যে যে বিভেদ ছিল সেটা থাকবে, ওই মারপিট বহাল থাকবে। তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে আমরা যেহেতু জাতি দুইটা, আমাদের জন্য আলাদা রাষ্ট্র দিতে হবে। অর্থাৎ জিন্নাহ দ্বিজাতি তত্ত্বে এটাই বললেন, যে কোনো মানদণ্ডে ভারতে মুসলমান এবং হিন্দুরা দুইটা আলাদা জাতি। ভারত থেকে আপনারা যাওয়ার সময় মুসলমান এবং হিন্দুর জন্য আলাদা রাষ্ট্র করে দিয়ে যেতে হবে। যেহেতু জাতীয় দুইটা, রাষ্ট্রও হবে দুইটা, আলাদা করে দিতে হবে। এই হলো টু নেশনস থিওরি বা দ্বিজাতি তত্ত্ব। এটার সাথে লাহোর প্রস্তাবের একটু মিল আছে, একটু পার্থক্য আছে। সেটা কি তোমাদেরকে বলছি, তার আগে বলো দ্বিজাতি তত্ত্বের বেসিক তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, একটু আমাকে জানায় দাও। দ্বিজাতি তত্ত্ব বা টু নেশনস থিওরি বুঝতে পারছো কিনা, একটু রেসপন্স করো তো এখানে ভাইয়ের সাথে। ইয়েস অর নো এভাবে বলে দাও, ইয়েস অর নো। ইয়েস, ওকে, থ্যাংক ইউ। আপন, খাদিজাতুল কুবরা, আহমদুল্লাহ মাসুম, মাহফুজুল হাসান সানিম বলছে, ওকে থ্যাংক ইউ। এখন আসো আমরা পরবর্তী অংশের জন্য কথা বলি। একটি জাতির জন্য, একটি জাতি না, একটি জাতির জন্য একটি রাষ্ট্র, দুই জাতি দুই রাষ্ট্র, হিন্দুর জন্য একটা, মুসলমানের জন্য একটা। ভেরি গুড। অর্থাৎ জিন্নার কথা অনুযায়ী ভাগ করতে হবে পুরা ভারতকে দুই ভাগে, একটা হিন্দুর জন্য করেন, একটা মুসলিমের জন্য করেন। তাদেরকে এক রাষ্ট্রে যদি রেখে দিয়ে যান, তাহলে তারা আবার মারামারি করবে। এখন আসো লাহোর প্রস্তাব 1940 সাল 23 মার্চ। এটা উত্থাপক ছিলেন শেরেবাংলা ফজলুল হক, উনি উত্থাপন করেছিলেন পাকিস্তানের লাহোরে। তাহলে এটার মূল বক্তব্য কি? আসো এটা এখানে বুঝাই দিচ্ছি, মজা পাবা। যদি একটু মন দিয়ে বুঝতে পারো মজা পাবা। আসো দেখাই। দেখো, এই হলো দ্বি জাতি তত্ত্ব ভার্সেস লাহোর প্রস্তাব, দুইটা পাশাপাশি দেখো, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। দ্বিজাতি তত্ত্বে কি বলা হয়েছিল? বলা হয়েছিল হিন্দু আর মুসলমানের জন্য আলাদা রাষ্ট্র, অর্থাৎ মুসলমানের জন্য কি চাওয়া হয়? স্টেট চাওয়া হয়। সময়কাল কত? 1939। উত্থাপক কে ছিলেন? উত্থাপক ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। আর লাহোর প্রস্তাবে শেরেবাংলাকে ফজলুল হক মুসলমানদের জন্য যেটা চাইছিলেন সেটা হচ্ছে স্টেটস। সময়কালটা হচ্ছে 1940 এবং উত্থাপক যিনি তিনি হচ্ছেন শেরেবাংলাকে ফজলুল হক। এখন খেয়াল করো, এখানে হলো আমি বলছি দেখো স্টেট সিঙ্গুলার, এখানে বলছে স্টেটস প্লুরাল। বিষয়টা আসলে কি? লাহোর প্রস্তাবে শেরেবাংলা বললেন, খুব খেয়াল করবা, যেহেতু ভারত বিভক্ত হবে ধর্মের ভিত্তিতে, কারণ ব্রিটিশরা যখন উদ্যোগ নিল ভারতকে বিভক্ত করবে, ধর্মের ভিত্তিতে করবে। অর্থাৎ যেখানে যে ধর্মের মানুষ আছে তাদের জন্য রাষ্ট্র দিবে। অর্থাৎ ভারত বিভক্তি হবে ধর্মের কনটেক্সটে। মানে এটা যদি পুরা ভারত হয়ে থাকে, তাইলে দ্বিজাতি তত্ত্বে বলা হয়েছে মুসলমান আর হিন্দুর জন্য আলাদা রাষ্ট্র। ব্রিটিশরা সেই প্রসেসে আগাচ্ছিল। তো লাহোর প্রস্তাবে শেরেবাংলা এটাকে একটু মডিফাই করলেন, কেবল মডিফাই করে বললেন, যেহেতু ধর্মের ভিত্তিতে ভারতকে আপনারা ভাগ করতে চান, সেহেতু যেখানে যে ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ, সেখানে সেই ধর্মের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র দিতে হবে। কথাটা কি বুঝছো কিনা? অর্থাৎ আমি এখানে লিখে দিলে সহজে বুঝতে পারবা। লাহোর প্রস্তাবের মূল কথা ছিল এটা। কত চমৎকার করে দেখো শেরেবাংলা বললেন, কত দূরদর্শী মানুষ তিনি বললেন যে যেখানে যে ধর্মের মানুষ, যেখানে যে ধর্মের মানুষ সংখ্যা গরিষ্ঠ, সেখানে সেই ধর্মের মানুষের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র করে দিতে হবে। বুঝছো কিনা বলো? আলাদা স্বাধীন রাষ্ট্র দিতে হবে। এর মানে এখন তোমরা আমাকে বলবা, আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করব। শেরেবাংলার প্রস্তাব যদি ব্রিটিশরা মানতেন, তাহলে 47 সালে মুসলমানদের জন্য কয়টা রাষ্ট্র হবার কথা মিনিমাম? বলো তো দেখি। শেরেবাংলার প্রস্তাব যদি ব্রিটিশরা মেনে নিতেন, অর্থাৎ লাহোর প্রস্তাবের এই কথা যদি মানতেন, তাহলে 47-এ মুসলমানদের জন্য রাষ্ট্র কয়টা হবার কথা মিনিমাম? বলো তো এনিবডি, দেখি তো সবার আগে কে বলতে পারো।
কয়টা হবার কথা মুসলমানদের জন্য রাষ্ট্র? আহমদুল্লাহ মাসুম বলছে 3টা, সানিম বলছে ভাইয়া 2টা। আচ্ছা, আর কেউ কিছু বলবা? মুসলমানদের জন্য রাষ্ট্র যে একটা হবে না এটা তো তোমরা শিওর হইছো। শেরেবাংলা প্রস্তাব অনুযায়ী মুসলমানদের জন্য রাষ্ট্র একটা হবার কথা না। অর্থাৎ শেরেবাংলা বললেন ধর্মের ভিত্তিতে যদি ভাগ হয়ে থাকে তাহলে এটা যদি পুরাটা ভারত হয়ে থাকে, এই জায়গায় হচ্ছে মুসলমান সংখ্যাগরিষ্ঠ আর এই জায়গায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ, মাঝখানে হচ্ছে হিন্দু। অর্থাৎ এটা হইতে পারে ওয়েস্ট পাকিস্তান আর এটা হইতে পারছে পরবর্তীতে ইস্ট পাকিস্তান। ঠিক কিনা বলো? কেন করা হয়েছিল? মুসলমানদের জন্য। তো শেরেবাংলা সাহেবের প্রস্তাব মানা হইলে এটা ইস্ট পাকিস্তান হবার কথা ছিল না, এটা আলাদা। অর্থাৎ আমাদের যেটা বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে একটা পাকিস্তানের অংশ হয়েছিল, এটা স্বাধীন হয়ে যাবার কথা। কারণ ওনার প্রস্তাব ছিল যেহেতু বিভক্তিটা হবে ধর্মের ভিত্তিতে, তো ধর্মের ভিত্তিতে যদি বিভক্ত হয়, যেখানে যে ধর্মের মানুষের সংখ্যা বেশি সেখানে সেই ধর্মের মানুষের জন্য আলাদা রাষ্ট্র দেন, তাহলে মুসলমানের সংখ্যা বেশি বর্তমান পাকিস্তানে আর বর্তমান বাংলাদেশে। বুঝছো কিনা? তাহলে এই দুই অংশ মিলে রাষ্ট্র একটা কি করে হয়? সেটা বাংলা বলছে যেহেতু ধর্মের ভিত্তিতে বিভক্তি আলাদা করে দেন। কিন্তু জিন্না সাহেব যা ব্রিটিশদেরকে বললেন, তোমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়লে এই ঘটনাটা পুরোটা পাবা। জিন্না সাহেব যা বললেন ব্রিটিশদেরকে যে দেখেন শেরে বাংলা যে স্টেটস বলছে, মানে মুসলমানদের জন্য যে আলাদা রাষ্ট্রের দাবি করছে বেশি বেশি, এটা কথাটা স্টেটস হওয়ার কথা না, এটা প্লুরাল হওয়ার কথা না, সিঙ্গুলার হওয়ার কথা। এই জায়গায় ছাপার ভুল ছিল, এটা মিসপ্রিন্টিং ছিল। আমরা স্টেট চাই, মুসলমানের জন্য রাষ্ট্র একটা হলেই চলবে। তো ব্রিটিশরা বলল একটা যদি হয়, মুসলমান সংখ্যাগরিষ্ঠ পূর্ব এলাকায় আর পশ্চিম এলাকায়, অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, তো রাষ্ট্র যদি একটা হয় তার পার্ট হবে 2টা, দূরে দূরে হবে, কেমনে ম্যানেজ করবা? জিন্না বললো কোনো অসুবিধা না, আমরা ভাই ভাই না, আমরা ম্যানেজ করে ফেলাবো, ব্যাপার না। এখন ব্রিটিশরা দেখলো এইভাবে যদি একটা পাকিস্তান সৃষ্টি করা হয় যার দুই অঞ্চলের মধ্যে দূরত্ব অনেক বেশি, মাঝখানে একটা হিন্দু রাষ্ট্র থাকবে, তাহলে এই মুসলমান রাষ্ট্রটা দুই অংশের মধ্যে নিশ্চিত মারপিট হবে, বৈষম্য হবে, ঝামেলা হবে। তো তোমরা মারামারি করবো, আমরা দূর থেকে দেখে মজা নিব। আলটিমেটলি যেটা হইলো, এই স্টেট কায়েম করা হলো মুসলমানদের জন্য, অর্থাৎ একটা রাষ্ট্র করে দেওয়া হলো পাকিস্তান, এবং পাকিস্তানের 2টা অংশ, এ পাশে একটা, এটার নাম করা হলো ওয়েস্ট পাকিস্তান, এ পাশে একটা, এটার নামকরণ করা হলো ইস্ট পাকিস্তান। আর মাঝখানে কয়েক হাজার কিলোমিটারের দূরত্ব পড়ে গেল ইন্ডিয়ার। এখন বলো এত দূর থেকে কি ভালোবাসা হয়? সংসার কি চলবে? চললো না তো। এবং আলটিমেটলি 24 বছরের রক্তাক্ত সংসারের ইতিহাস এবং শেষমেশ ডিভোর্স 1971 সালে। বুঝছো কি বোঝা নাই বলো? এই যে কাহিনীটা ঘটাইলো কার জন্য হইলো? জিন্না সাহেবের এই ভুল বোঝানোর জন্য হইলো। উনি বললেন শেরে বাংলা যে স্টেটস বলেছে, একাধিক রাষ্ট্রের দাবি তুলেছে মুসলমানদের জন্য, এটা স্টেটস না, এস হওয়ার কথাটা ছাপার ভুল, মিসপ্রিন্টিং, আমরা স্টেট চাই। এবং ব্রিটিশ আলটিমেটলি সেটাকে বাস্তবায়ন করলো, যার মাসুল হিসেবে আমরা 24 বছর নির্যাতনের ইতিহাসের সাক্ষী হয়েছি। বুঝছো কিনা বলো? মাথা কি গেছে? বুঝতে পারছো কিনা এবার জানাও। লাহোর প্রস্তাবের সাথে দ্বিজাতি তত্ত্বের মূল পার্থক্যটা হচ্ছে একটা এস এর মামলা রে ভাই, চিন্তাগত দিক থেকে একটা এস এর মামলা। এখানে বলা হয়েছিল স্টেট, এখানে বলা হয়েছিল স্টেটস, এবং এটাকে পরবর্তীতে অস্বীকার করা হয় সিস্টেমেটিক ওয়েতে, এবং আমরা বঞ্চিত হইলাম। পরবর্তী 24 বছর কি হয়েছে কে না জানে। এবং 24 বছরের হিস্ট্রি নিয়ে তোমাদের সাথে আগামী লেকচার হবে, পাকিস্তান পিরিয়ড 47 থেকে 71, সেখানে তোমরা 2টা লেকচার পাবা। ওই সময়টা আমাদের জন্য খুব ম্যাসিভ হিস্ট্রি, ডিটেইলে তোমাদেরকে সেটা জানাই দেওয়া হবে। বুঝছো ভাইয়া? ওকে, তাহলে আসো, আমাদের গেল দ্বিজাতি তত্ত্ব, আমাদের গেল লাহোর প্রস্তাব। এখন লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য ভাই যেগুলো বললাম, দেখো সুন্দর সুন্দর কথাগুলো এখানে আছে। উনি বলছেন যে ভারতবর্ষকে বিভক্ত করে উত্তর পশ্চিম ও পূর্ব অঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্র সমূহ গঠন করতে হবে। বোঝার চেষ্টা করো, স্বাধীন রাষ্ট্র সমূহ, দ্যাট মিনস প্লুরাল। বলছে বিভক্ত করতে হবে উত্তর পশ্চিম ও পূর্ব অঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ, উত্তর পশ্চিম মানে বর্তমান পাকিস্তান, পূর্ব অঞ্চল মানে বর্তমান বাংলাদেশ এবং তার আশপাশ, উল্লেখিত স্বাধীন রাষ্ট্রসমূহের অধীন ইউনিট বা প্রদেশগুলো স্বায়ত্তশাসিত সার্বভৌম হবে। অর্থাৎ ওই রাষ্ট্রগুলোর আবার প্রদেশ থাকবে এবং সেগুলো হবে স্বাধীন। এরপরে ভারতের অন্যান্য হিন্দু অঞ্চলগুলো সমন্বয়ে পৃথক হিন্দু রাষ্ট্র গঠিত হবে। যেখানে হিন্দু আছে তাদের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে পরামর্শের ভিত্তিতে তাদের স্বার্থ অধিকার রক্ষার জন্য সংবিধানের পর্যাপ্ত ক্ষমতা রাখতে হবে। অর্থাৎ যদি এমন হয় যে মুসলমানদের রাষ্ট্রে কিছু হিন্দু আছে, তারা সংখ্যালঘু হয়ে গেছে,
অথবা যদি এমন হয় হিন্দুদের যে রাষ্ট্র আছে সেখানে মুসলমানের সংখ্যালঘু হয়ে গেছে, সেই সংখ্যালঘু যদি হয় তাদের জন্য তাদের পরামর্শের ভিত্তিতে তাদের স্বার্থ অধিকার রক্ষার জন্য পর্যাপ্ত ক্ষমতা সংবিধানে দিতে হবে। প্রতিরক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ ইত্যাদি বিষয়ের ক্ষমতা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর উপর ন্যস্ত করা থাকবে। অর্থাৎ ব্যালেন্স হতে তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন। এবং দেখো লাহোর প্রস্তাবের যে গুরুত্ব কতটা, ভাই তোমাদেরকে এক কথায় বুঝাই দিই। আজকের স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল লাহোর প্রস্তাবে। কারণ লাহোর প্রস্তাবে শেরে বাংলা বলছিলেন, হক সাহেব বলেছিলেন এটা, যে আমরা আলাদা স্বাধীন রাষ্ট্র হইতে চাই, ঠিক না কথাটা? তো উনার এই আলাদা স্বাধীন রাষ্ট্রের যে স্বপ্ন উনি 47-এ করতে চাইছিলেন, সেটা হয়েছে আলটিমেটলি 71 বছরের রক্তাক্ত হিস্ট্রির পরে, 24 বছরের রক্তাক্ত হিস্ট্রির পরে 1971 সালে। সো এই জন্য ওনার যে স্বপ্ন 47-এ ছিল সেটার বাস্তবতা 71-এ, এই জন্য বলা হয় বীজ। দেখো অনেকেই মনে করেন 40 সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল। মূলত কথাটি সত্য, কেননা লাহোর প্রস্তাবের মূল ধারাগুলো সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে দেখা যায় 70-এ বেরিয়ে এসে যেটা হলো, যেখানে স্বাধীন রাষ্ট্র সমূহের কথা বলা হয়েছে সেখানে বাংলাদেশ সৃষ্টির সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। ভাই তোমাদের এতক্ষণ ধরে এই ব্যাখ্যাটাই করেছিলাম। সুতরাং লাহোর প্রস্তাবের গুরুত্ব কি অলরেডি তোমরা বুঝে গেছো। এখানে গুরুত্বটা আরেকটু বলে রাখছি। এবং পাকিস্তানের শাসক গোষ্ঠী পরবর্তীতে আমাদের উপরে অর্থনৈতিক, রাজনৈতিক, এমনকি তাদের কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত হয়। দেখো একটু হাই লেভেলের কথা হবে, বাট তোমাদেরকে ভাই বোঝানোর চেষ্টা করি, সহজ করে বলবো, দেখো বুঝো কিনা। একটা রাষ্ট্র টেকার জন্য কিছু কমন ইউনিটির দরকার হয়, এটা জানো কিনা তোমরা? একটা রাষ্ট্র প্রপারলি সার্ভাইভ করবে কিনা তার জন্য ওই রাষ্ট্রের জনগণ যারা আছে তাদের মধ্যে কিছু কমন ঐক্য, মিল থাকা লাগে, কিছু কমন ইউনিটি লাগবে। যদি না থাকে, যদি ওখানকার জনগণগুলো দ্বিধা বিভক্ত হয় বিভিন্ন অ্যাঙ্গেলে, ধরো ভাষার দিকে হইলো, সংস্কৃতির দিকে হইলো, বা হচ্ছে তোমার ইতিহাসের দিক থেকে হইলো, বা নৃতাত্ত্বিক শরীর গঠনের দিক থেকে হইলো, তখন ওই রাষ্ট্র টিকানো কিছুটা কঠিন হয়। 47-এ যখন পাকিস্তান হইলো, একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান মিলে একটা পাকিস্তান, বলতো দুই পাকিস্তানের মধ্যে একমাত্র ধর্ম ছাড়া আর কোথাও মিল ছিল? হিসাব করে দেখো, ওরাও মুসলমান আমরাও মুসলমান, ধর্মের দিক থেকে মিল ছিল। আর বাদ বাকি ক্ষেত্রে চিন্তাধারার কথা বলো, ইতিহাস, ঐতিহ্য, ভাষা, তারপরে তোমার হচ্ছে কালচারাল যে প্র্যাকটিসটার কথা যদি তুমি দেখো, খাদ্যাভ্যাসের কথা তুমি যদি দেখো, সামাজিকতার দিকে তুমি যদি দেখো, সমস্ত জায়গায়, অর্থাৎ একটা রাষ্ট্র টিকার সব থেকে ভালো বন্ডেজ যেটা, সেটা হচ্ছে কালচারাল বন্ডেজ, সংস্কৃতিগত মিল। সংস্কৃতিগত মিল থাকলে মানুষের চিন্তা ভাবনাগুলো কাছাকাছি থাকে। আর রিলিজিয়ন এখানে একটা বড় ফ্যাক্টর ডেফিনেটলি, কিন্তু একমাত্র ধর্ম ছাড়া কোথাও মিল নাই, এক নম্বর কথা। সব দিকে অমিল। দ্বিতীয় কথা, দুই রাষ্ট্রের মধ্যে এত বেশি দূরত্ব। তৃতীয় কথা, সেই রাষ্ট্র না হয় টিকতো, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা যেভাবে আমাদের উপরে 2 নম্বরই করছে, যেভাবে বেইমানি করছে আমাদের সাথে, এমন কোনো সেক্টর নাই যেখানে তারা আমাদেরকে শোষণ করে নাই, যেখানে তারা আমাদেরকে বঞ্চিত করে নাই। এক হিসাবে দেখা গেছে যে 100 জন পাকিস্তানি আর্মি অফিসারের মধ্যে 90 থেকে 94 জন পর্যন্ত পশ্চিম পাকিস্তানি, 10 থেকে 4 জন 6 জন হচ্ছে পূর্ব পাকিস্তানের। এটা কোনো কথা হইলো বলো? পূর্ব পাকিস্তান উৎপাদিত পাট পশ্চিম পাকিস্তানে গিয়ে ব্যাগে রূপান্তর হয়, এখানে এসে আবার এটা বিক্রি হয়, টাকাটা আবার ওইখানে যায়। অর্থাৎ সর্বত্র প্রতিটা সেক্টরে তারা আমাদের উপরে এই কাহিনীগুলো করছে। একে মিল নাই, দ্বিতীয়ত বৈষম্য, এই রাষ্ট্র তো টিকার কথা না। এখন বাংলাদেশ যে তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল, বলছিল আমেরিকার পক্ষ থেকে মিস্টার হেনরি কিসিঞ্জার যে এই রাষ্ট্র টিকবে না, তারপরে এই রাষ্ট্র কেন টিকে গেল? এটাও তো একটা কোশ্চেন। তার খুব সহজ একটা উত্তর হইতে পারে, বাংলাদেশের মধ্যে ধর্মের দিক থেকে তখন মুসলমান আর হিন্দুদের সংখ্যা খুবই কম, আমরা প্রায় সবাই মুসলমান, এবং আমাদের মধ্যে ভাষা, ইতিহাস, ঐতিহ্য, খাদ্যাভ্যাস, সামাজিক প্রথা, রীতিনীতি, নৃতাত্ত্বিক পরিচয়, সব দিক থেকে একটা কমন ইউনিটি ছিল। এই জন্য এই রাষ্ট্রটা এতটা কঠিন সিচুয়েশন টপকে টিকে গেছে। তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া ভারতে তো বহু টাইপের ভাষা আছে, বহু টাইপের মানুষ আছে, এই রাষ্ট্র টিকে কিভাবে? এই রাষ্ট্রটা টিকার কিছু সিক্রেট আছে। 1 নম্বর সিক্রেট হলো তাদের ধর্ম। হিন্দু ধর্মের ব্যাপক প্রসার, অন্য ধর্ম আছে কিন্তু সর্বত্র হিন্দু ধর্ম আছে, ধর্মীয় একটা ঐক্য আছে তাদের মধ্যে, এটা 1 নম্বর। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ভারতের মানুষদের কোনো এক অজ্ঞাত কারণে কোনো না কোনো ভাবে তাদের মধ্যে ব্যাপক দেশপ্রেম, সেটা যেভাবেই হোক, সিনেমার মাধ্যমে হইলো, তারা সব জায়গায় মার খায়, কিন্তু দেখবা সিনেমা বানায় তার প্রতিশোধ নেয়। খেয়াল করে দেখো, সব জায়গায় মার খায়, চীনের সাথে কথা বললেই মেয়েরা সোজা করে দেয়, কিন্তু সিনেমাতে দেখায় যে তারা বিশাল প্রতিশোধ নিছে। এভাবে বিভিন্নভাবে জাতীয়তাবোধ ভারতের সিনেমা থেকে শুরু করে কালচারাল ওয়েতে অ্যাটাচ করা হয়েছে। উত্তর ভারত আর দক্ষিণ ভারতের মধ্যে কালচার মিলে না, কিন্তু ধর্মীয় কালচারটা মিলে।
এই জন্য বহু ভাষার দেশ হওয়ার পরেও, নৃতাত্ত্বিকভাবে বিভক্ত হওয়ার পরেও তাদের কিছু কমন জাতীয়তাবাদের চেতনা আছে, যার জন্য এটা টিকে গেছে দীর্ঘকাল ধরে। আর ভারতের নেতৃত্বের প্রশংসা অবশ্যই করতে হবে। কিন্তু সাম্প্রতিক সময়ে তুমি যদি দেখো, আগে থেকেই হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স এবং অন্যান্য জায়গায় কিন্তু বিভক্তির সুর তৈরি হয়েছে। কতকাল ভারত থাকবে অখণ্ড সেটার কোনো গ্যারান্টি নেই। কথা কি বুঝছো কি না? বুঝছো? তো এই জন্য একটা রাষ্ট্র টেকার জন্য কিছু কমন ইউনিটি লাগে। পাকিস্তানের মধ্যে কমন ইউনিটি ছিল না, একটা জায়গায় ছিল, সেটা হচ্ছে রিলিজিয়ন। এই রিলিজিয়নের থাকার পরেও তারা রিলিজিয়নের ইউনিটিকে এমন ভাবে ড্যামেজ করে দিল, বাদ বাকি জায়গাগুলোকে এত বেশি হাইলাইট করে তুললো, উপরে নিয়ে আসলো, বৈষম্য বা ডিসক্রিমিনেশন খুব হাই হয়ে গেল, পাকিস্তান ভেঙে গেল আলটিমেটলি। এরপরে আসো, আমরা লাহোর প্রস্তাবের গুরুত্বের কথা বলছি এবং শেষে বলছে দেখো, আলটিমেটলি স্বৈরাচারী শাসনের ভিত্তি নরবর এবং ৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। জন্মটা ২৬শে মার্চেই হয়েছে, ১৬ ডিসেম্বর মনে করো তার আনুষ্ঠানিকতা আর কি, বিজয়ের মাধ্যমে। তবে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানের পেছনে আরো দীর্ঘ ঘটনা পরিক্রমা রয়েছে, আমরা জানি। দেন আসো মন্ত্রী মিশন পরিকল্পনা। যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম, বুঝতে পারছো কিনা প্রপারলি? একটু আওয়াজ দাও। ব্রিটিশরা মুঘল সাম্রাজ্যের পতন কিভাবে ঘটিয়েছে সেটার জন্য তো আলাদা লেকচার ভাইয়া। ব্রিটিশরা মুঘল সাম্রাজ্যের পতন ঘটানোর দরকার হয় নাই, মুঘলরা অটো পড়ে গেছে মনে করো। ওই সময়টা মুঘলদের জন্য ছিল খুব কঠিন সময়, শেষের দিকটা। আর এর আগে যদি বলো যে ব্রিটিশরা মুঘলদেরকে ম্যানেজ করছে কিভাবে শুরু থেকে, এখন তুমি বলো ম্যানেজ করার জন্য এমন হীন কি চেষ্টা যেটা তারা করে নাই, বুঝতে পারছো? সো মুঘলরা তো আর এখানকার মানুষ ছিল না, এই জন্য জাহাঙ্গীর থেকে শুরু করে ফররুখ শিয়ার তারা প্রত্যেকেই নানান সুবিধা দিয়ে দিছে ব্রিটিশদেরকে, এবং তাদের দূরদর্শিতা দ্বারা তারা বুঝতে পারে নাই যে ব্রিটিশরা আসলে এখানে বিজনেস করতে আসে নাই, বুঝতে পারছো? তো সেটা আলাদা লেকচার, আলাদা সিস্টেমের বিষয়। একজন বলছেন সুতরাং লাহোর প্রস্তাবের গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, আচ্ছা দেখো, প্যাট্রিক লরেন্স বুঝছো কিনা কথাটা? এরপরে স্ট্যাফোর্ড ক্রিপস এবং মিস্টার আলেকজান্ডার, কজন মানুষের নাম লিখলাম? ৩ জন। তো এই আলেকজান্ডার একজন নৌবাহিনীর অফিসার ছিলেন। এই ৩ জনকে ১৯৪৬ সালে পাঠানো হয়েছিল, পাঠায় তাদেরকে দিয়ে কিছু প্রস্তাব দেয়া হয়েছিল। এখন এই ৩ জন যে বড় লেভেলের মানুষ আইসা আমাদের কিছু সাংস্কৃতিক কি বলে সংস্কারের প্রস্তাব যে দিয়েছিলেন, সেই প্রস্তাবটা হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনা ৪৬-এ। তাদের আগের পরিকল্পনাগুলো যখন ভেস্তে যায়, তখন প্যাট্রিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং মিস্টার আলেকজান্ডার, এমভি আলেকজান্ডার ওনার নাম, ওনাদেরকে দিয়ে একটা প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবটাকে বলা হয় মন্ত্রী মিশন পরিকল্পনা। ওই মন্ত্রী মিশন পরিকল্পনার ২টা আলাদা ডাইমেনশন ছিল, একটা দীর্ঘমেয়াদী, একটা স্বল্প মেয়াদী। এই যে দেখো, দীর্ঘমেয়াদী প্রস্তাব ছিল এবং স্বল্প মেয়াদী প্রস্তাবও ছিল। কথা হচ্ছে আলটিমেটলি এই স্বল্প মেয়াদী প্রস্তাব এবং দীর্ঘমেয়াদী প্রস্তাব কোনো প্রস্তাবই গৃহীত হয় নাই। দেখো দীর্ঘমেয়াদী প্রস্তাবে তারা এসে বলছিল, বোঝার চেষ্টা করো, একটু হাই লেভেলের পড়ায় ওরা বলছিল তারা ভারতে ইউনিয়ন গঠন করবে। অর্থাৎ মন্ত্রী মিশন পরিকল্পনায় বলা হয়েছিল ব্রিটিশ ভারত ও দেশ ও রাজ্যগুলোর সমন্বয়ে ভারতীয় ইউনিয়ন গঠিত হবে। কোথাও কি বলা আছে ভারত স্বাধীনতা পাবে? দানাই পানাই করে সময় বাড়াচ্ছে, খেয়াল করবা। ভারতীয় ইউনিয়নের ক্ষমতা বলছে, ভারতীয় ইউনিয়নের মধ্যে ক্ষমতার 2টা লেয়ার থাকবে। বলছে ভারতীয় ইউনিয়ন সরকারের হাতে 3টি ক্ষমতা থাকবে, দেশ রক্ষা করা, পররাষ্ট্র সংক্রান্ত এবং যোগাযোগ। আর এই বিষয়গুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের অধিকার ইউনিয়ন সরকারের হাতে থাকবে। আর প্রদেশ ও দেশীয় রাজ্যের ক্ষমতা থাকবে হচ্ছে আইন শৃঙ্খলা, জেল, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য। অর্থাৎ ইউনিয়নের কেন্দ্রীয় সরকার এই গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলো নিয়ে যাবে, দেশ রক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ। আর প্রদেশে থাকবে হচ্ছে এই লেভেলের কিছু লেম ক্ষমতা, ওই যে দ্বৈত শাসনের মতো। আইন বিভাগ এবং শাসন বিভাগ প্রতিষ্ঠা করা হবে। আইন বিভাগ কি? যারা আইন তৈরি করে। শাসন বিভাগ কোনটা? যারা আইনটাকে দিয়ে দেশটাকে চালায়। অর্থাৎ বাংলাদেশে আইন বিভাগ এখন যেটা সংসদ, আর শাসন বিভাগ হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ক্যাবিনেট বাংলাদেশকে শাসন করে, এটা। তো এইভাবে 2টা বিভাগ তৈরি করে দেওয়া হবে। এরপর প্রাদেশিক গ্রুপ গঠন করবে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ।
এ গ্রুপে হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষ, বোম্বাই, মাদ্রাজ, মধ্যপ্রদেশ, এটা যেখানে হিন্দুরা আছে ওদের জন্য এ, যেখানে মুসলমান বেশি তাদের জন্য বি গ্রুপ, আর বাংলা এবং আসাম নিয়ে হবে সি গ্রুপ। অর্থাৎ আলটিমেটলি দানাই পানাই শাসন আর একটু লম্বা করা যায় কিনা। তারপরে দেখো গ্রুপগুলোর আইন এবং শাসন বিভাগ পরিকল্পনায় বলা হয়েছিল প্রত্যেক গ্রুপের একটি করে আইন ও শাসন বিভাগ থাকবে, অর্থাৎ এ গ্রুপে, বি গ্রুপে, সি গ্রুপে প্রত্যেকটাতে আলাদা আলাদা আইন বিভাগ থাকবে, মানে আলাদা আলাদা পার্লামেন্ট থাকবে, আলাদা আলাদা শাসন বিভাগ থাকবে। তারা স্ব বিষয় নির্ধারণ করবে, অর্থাৎ ওই গ্রুপগুলো তারা নিজেদের বিভাগ, নিজেদের কাজগুলো তারা নির্ধারণ করবে। এরপর আবার বলছে সর্বভারতীয় গণপরিষদ, অর্থাৎ তিনটা গ্রুপের মিলে আবার একটা গণপরিষদ বা পার্লামেন্টের মতো হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা থাকবে, আবার সবার মিলে একটা পরিষদ হবে, এটার নাম হবে সর্বভারতীয় গণপরিষদ। এরপরে এটা ছিল দীর্ঘমেয়াদী। আর স্বল্পমেয়াদী প্রস্তাবে বলা হয়েছিল যে একটা অন্তর্বর্তী সরকার গঠন করা, অর্থাৎ আমরা তো চলেই যাব, তার আগে একটা অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা। এই প্রস্তাবে বলা হয়েছিল গভর্নর জেনারেল ভারতের প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিত্বের সমন্বয়ে অন্তর্বর্তীকালের জন্য একটি কেন্দ্রীয় সরকার গঠন করবে, সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত এই সরকার শাসন কার্য পরিচালনা করবে। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া সংবিধান প্রণীত হইলে তো ভারত স্বাধীন হইলো, খুব খেয়াল করবা কথাটা, কথাটা কঠিন, একটু কমেন্ট একটু পরে করো। সংবিধান প্রণীত হলে তো ভারত স্বাধীন হয়ে গেল, তো তারা তো বলছে এই কথা যে সংবিধান না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার, মাঝখানের সরকার, অন্তর্বর্তীকে ইংলিশে বলা হয় ইন্টারিম। বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার চলছে, একটা রাজনৈতিক দল ক্ষমতা হারাইছে, নির্বাচন হইলে আরেকটা রাজনৈতিক দল নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, মাঝখানে যে একটা ইমার্জেন্সি সময়কে কন্ডাক্ট করার জন্য একটা সরকার গঠন করা হয়েছে, এটার নামই অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ দুটো প্রাইম সাবজেক্ট বা দুটো প্রাইম সময় বা দুটো প্রাইম কন্ডিশনের মাঝামাঝি যদি কোনো কিছুর অবস্থান হয় সেটাকে অন্তর্বর্তী বলে। তাহলে একটা রাজনৈতিক সরকারের পতন হয়েছে, আরেকটা রাজনৈতিক সরকার নির্বাচিত হয়ে আসবে, তাহলে মাঝখানের ইমার্জেন্সি টাইম যারা পরিচালনা করছে তারা অন্তর্বর্তী। তো ব্রিটিশরা প্রস্তাব দিয়ে বলছে একটা অন্তর্বর্তী সরকার হবে, অর্থাৎ এই সময়টা এখন যেটা গেল আর সামনে তোমাদের যখন সংবিধান আসবে তখন তো তোমরা স্বাধীন হইলা, মাঝখানে টাইমের জন্য একটা অন্তর্বর্তী সরকার এই কেন্দ্রীয় মানে সিস্টেম করে এই সরকার হয়তো তোমার একটা কেন্দ্রীয় সরকার গঠন করবে এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা চালাবে, সংবিধান আসলে সরকার আর থাকবে না। পেজটা এখানেই, অন্তর্বর্তী সরকারটা গঠন করার পরে সংবিধান তৈরি করার প্রসেসটাকে লেংদি করে দেওয়া হইতো, তখন আরেকটা দাঙ্গা বাধায় দেওয়া হইতো, তখন আরেকটা বিভাজন তৈরি করে দেওয়া হইতো, দিলে মনে করো যে ঘটনা 47-এ ঘটছে সেটা 57 বা 67 পর্যন্ত হয়তো তারা নিয়ে যেতে পারতো। কথা বুঝছো? কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে, বাস্তবতা হচ্ছে কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়ে তাদের মন্ত্রী মিশনের যে পরিকল্পনা ছিল, যে পাম্পট্টে এসে তারা মারছে, যেসব কথাবার্তা তারা বলল, এই সব কিছুকে তারা প্রত্যাখ্যান করছে, বলছে মানি না, এসব কিছু হবে না। যদিও মুসলিম লীগ একটু নমনীয় হয়েছিল, অন্তর্বর্তী সরকারের যোগ দিতে চাইছিল, কিন্তু আলটিমেটলি তারা মেনে নেয় নাই। না নেওয়ার ফল হিসেবে 47-এ আবার ভারত শাসন আইন করা লাগে এবং যে আইনের দ্বারা ভারত আর পাকিস্তান নামে দুটো রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেওয়া হয়। এবার কি ধরতে পারছো বিষয়টা? কথা ক্লিয়ার কিনা বলো? অর্থাৎ একটা বিষয়কে লেংদি করতে পারলেই তো তারা শোষণ করা যায়, তারা ভাঙা খাওয়া যায়। যখন স্বাধীনতা দিয়ে দিলাম তো দিলাম, ঈদ আসে আসে, এটাই তো ভালো, আসলে নামাজ পড়লাম, পাঞ্জাবি পড়লাম, সেমাই খেলাম, তো শেষ। তাদের টার্গেট এটাই ছিল যে অন্তর্বর্তী সরকার, এটা ওটা বিভিন্ন ডমিনিয়ন তৈরি করা, অমুক তমুক প্রসেসের মাধ্যমে এটাকে আরেকটু লম্বা করে ফেলা, আরেকটু লম্বা করলে আরেকটু সুবিধা এখান থেকে লুটপাট করা যায়। বোঝা গেল? তাহলে মন্ত্রী মিশন পরিকল্পনা বুঝছো কিনা, এবং এটা কেন আলটিমেটলি ব্যর্থ হয়েছে বুঝছো কিনা বলো? এরপরে স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ, এটা হয়েছিল হচ্ছে 1947-এ, করেছিলেন যিনি, তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এটা নিয়ে আমরা একটু কথা বলবো। ভাই এত কিছু কেমনে জানলেন? এটা কেমন কথা আমানুল্লাহ মাসুম? আমরা জানবো, এটা আমাদের কাজ, তোমাদেরকে জানাবো, এটাই তো আমাদের কাজ, তাই না? আমরা জানি তোমাদেরকে জানানোর জন্য, ধরে নাও তোমরা জানাবো তাই, বুঝছো? এখন স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ, অখণ্ড বাংলা তো বুঝতেছো নাকি এটাও বুঝতেছো না? পশ্চিমবঙ্গ আর আমাদের বর্তমান বাংলাদেশ, এটার হিস্ট্রি অনেক লম্বা, এবং এটার সব কথা যদি বলি তোমার খুব খারাপ লাগবে এখন। আর যারা একটু মনে করো একটু ম্যাচিউর, তাদের বুকে ধরাক করে কষ্ট লাগবে। কেন জানো? কারণ এই যে বাংলাটা পুরাটা, ধরো এটা হচ্ছে পুরা বাংলা, এটাকে ভাইঙা এখানে করা হয়েছে তোমার
ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিম বাংলা, আর এটা হচ্ছে পূর্ব বাংলা বা তোমার হচ্ছে ইস্ট পাকিস্তান, এটা হোসেন শহীদ সোহরাওয়ার্দী চাননি। উনি বলছিলেন, খেয়াল করবা কথাটা, এটা খুব গুরুত্বপূর্ণ। উনি বলছিলেন এখানেও বাঙালি যারা আছে এরা হিন্দু সংখ্যাগরিষ্ঠ, এখানেও তো বাঙালি, হয়তো ধর্মের দিক থেকে এখানে হিন্দুর সংখ্যা বেশি, এখানে মুসলমানের সংখ্যা বেশি, এটাই তো। বা জাতিতাত্ত্বিক ভাবে আমরা তো বাঙালি, বাংলায় কথা বলি এবং আমাদের শরীরবৃত্তীয় গঠনটা সেম। এখন ভাগাভাগির সময় স্বাধীন হইতে হবে এবং বাংলা হইতে হবে অখণ্ড, অর্থাৎ উনি ডিরেক্ট বলছিলেন পাকিস্তানের অংশ তো না অবশ্যই, প্লাস উনি বলেছিলেন পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মিলে একটা দেশ হওয়ার জন্য। এটা ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রস্তাব। শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসুর ভাই এবং তখনকার সময় অনেক বড় বড় নেতা এটাতে সাপোর্টও দিয়েছিলেন। কিন্তু আলটিমেটলি এটা কথা আছে, কি করবো গো পাচে, টানে তো আমার দশে, বুঝছো? এটা গল্প আর কি, গ্রামীণ। অর্থাৎ এক বাড়ির এক মুরব্বী, চাচা হলে একটু মাতব্বর টাইপের, তো বাড়ির মাতব্বর আর কি। এখন দুই যায় যায় ঝগড়া লাগছে, একই বাড়ির মনে করো দুই ভাইয়ের বউ আর কি, ঝগড়া লাগছে, এখন এটা সালিশ হবে। তো ছোট বউ গিয়ে গোপনে চাচাকে 5 টাকা দিয়ে আসছে যে চাচা আপনি আমার পক্ষে কথা বললেন সালিশে। চাচা বলছে ঠিক আছে। গোপনে গিয়ে আবার বড় বউ গিয়ে দিয়ে আসছে আরো 5 টাকা, ভাতিজার বউ আর কি, সরি আরো 10 টাকা। ছোট বউ দিছে 5 টাকা, বড় বউ দিছে হচ্ছে 10 টাকা, দিয়ে বল চাচা আপনি আমার পক্ষে কথা বললেন। চাচা বলছে ঠিক আছে বলবো। তো একজনের কাছ থেকে নিছে 5, আরেকজনের কাছ থেকে নিছে 10, কারণ সালিশ শুরু হয়েছে। সালিশ শুরু হইলে এখন দেখা গেছে উনি কথা বলতেছে বড় বউয়ের পক্ষে। এখন ছোট বউ মনে মনে ভাবতেছে আমি তো 5 টাকা দিছিলাম, কাকু তো আমার পক্ষে বলতেছে না, ঘটনা কি? তখন সরাসরি তো বলতে পারতেছে না ছোট বউ। ছোট বউ তখন ইঙ্গিতে বলতেছে 5-এর কি কোনো শক্তি নাই? তখন চাচা আবার ইঙ্গিতে উত্তর দিছে, মাগো কি করব 5-এ, তারা যে টানে 10-এ। অর্থাৎ তোমার 5 টাকার আর কি ক্ষমতা, 10 টাকা তো সবকিছুর বিট করে ফেলাইছে। অর্থাৎ সহজ কথা হচ্ছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ কতিপয় নেতা চাইলেন অখণ্ড বাংলা গঠন করবেন স্বাধীনভাবে, কিন্তু ওই যে কংগ্রেস, সর্বভারতীয় কংগ্রেস, যার পাওয়ার সব থেকে বেশি তখন 47-এর কনটেক্সটে, বুঝছো? জওহরলাল নেহরু থেকে শুরু করে বড় বড় লিডাররা যেটার হাল ধরে আছেন, ওনাদের ঠেলা আলটিমেটলি এটা আর বাস্তবায়িত হয় নাই। হয় নাই তো হয় নাই। 47-এ যেখানে ম্যাপ কাটা হয়েছে, তো তোমার যে বলছিলাম তোমার কলিজায় লাগবে, যদি তুমি জাফলং যাও, যদি তুমি বিছনাকান্দি ভোলাগঞ্জে যাও, গেলে দেখবা সীমান্তটা এমন ভাবে কাটা, পাশের পাহাড় যেটা আছে প্রাকৃতিক সম্পদে ভরপুর, ওটা ইন্ডিয়ার, আর নিচের নিচু জায়গা যেটা পানি তেরসা জায়গাটা, এটা বাংলাদেশের। তুমি চিন্তা করতে পারবা না তাহলে কি এখানে একটু এমন হইলো না যে সীমান্তের পাহাড়ের অর্ধেকটা বাংলাদেশ পাইলো, অর্ধেকটা ইন্ডিয়া পাইলো? না, গিয়ে দেখবা সীমানা এমন ভাবে কাটছে, একেবারে পাহাড়ের প্রাকৃতিক সম্পদের জায়গা ওদের, আর নিচুর জায়গাটা যেটা এটা আমাদের। তোমার বুকে লাগবে, তখন তুমি বুঝতে পারবা যে 47-এর দেশ ভাগের সময় কত বড় ষড়যন্ত্র হয়েছে এবং ভারতীয়রা কিভাবে পাকিস্তানের মাথামোটা নেতাদেরকে ঠকাইছে। ইনফ্যাক্ট যদি মৌলানা ভাসানীর মতো নেতা না থাকতো, আজকে সিলেটের শাহজালালের মাজারে আমাদের ভিসা পাসপোর্ট নিয়ে যাইতে হইতো, কারণ এটা আসামের অংশ ছিল সিলেট। বুঝতে পারছো? এটা আসাম যে প্রদেশ ছিল তার অংশ ছিল সিলেট। তখন মাওলানা ভাসানী বললেন যেহেতু ধর্মভিত্তিক ভাগ হচ্ছে, এখন আসামের এই সিলেট জেলার মানুষগুলোকে এই অধিকার দেয়া হোক, তারা কি পাকিস্তানে যাবে নাকি তারা ইন্ডিয়ার অংশ হবে। উনি ব্যাপক প্রচার চালাইলেন, ওখানে বেশিরভাগ মানুষ মুসলমান। পরবর্তীতে সেখানে গণভোট করার আয়োজন করা হয়, হ্যাঁ এবং না, আমরা কি পাকিস্তানে যাব নাকি আমরা ইন্ডিয়ার অংশ হব। ওই গণভোটে আসামের সিলেট জেলার মানুষে ভোট দিছে আমরা পাকিস্তানের অংশ হব। পাকিস্তানের অংশ হব মানে পূর্ব পাকিস্তানের অংশ হয়েছে, আলটিমেটলি এটা হয়েছে বাংলাদেশ। সিলেটটাও চলে গেছিল। ভাসানীর নেতৃত্বের কারণে, অক্লান্ত শ্রমের কারণে, তার সাথে অন্যান্য নেতারাও ছিলেন, এই সিলেটটা আমাদের হয়েছে। কথা কি বুঝতে পারছো? হয়েছে তো হয়েছে, কিন্তু ওই যে আলটিমেটলি 47 সালে যখন সীমানা রেখা কাটা হয়, রেডক্লিফ লাইন, বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের যে সীমানা, সেটার নাম হচ্ছে রেডক্লিফ লাইন। কেন? এই সিরিল রেডক্লিফ নামের এক ভদ্রলোক এই সীমানাটা আঁকাইছিলেন। ওনারা দিয়ে সিস্টেম করে আঁকায় আমাদেরকে সীমান্তের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বঞ্চিত করা হয়েছে। বুঝছো কিভাবে স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ 47 সালে শেষ পর্যন্ত ভেস্তে গেল? কি করবে আর 5-এ, তারে টানে 10-এ। বুঝছো কিনা বলো? হ্যালো এভরিওয়ান। সো ওই সময়ের হিস্ট্রি পড়লে কিছু কিছু জায়গায় তোমার খুব কষ্ট হবে যে কেন হইলো,
এটা এভাবে কেন হইল না? আমাদের নেতারা তখন কি করছিল? এরকম মনে হবে তোমার। এরপর আসো ভারত স্বাধীনতা আইন 1947। আলটিমেটলি আইন হলো, স্বাধীনতা আমরা পেলাম, কিন্তু সেই স্বাধীনতা আমাদেরকে মারাত্মকভাবে হতাশও করেছে পরবর্তীতে। 1947 সালে একটা আইন হলো, দেখো খেয়াল করো, ভারত উপমহাদেশের জনগণের দীর্ঘদিনের আন্দোলনের সোনালী ফসল 1947 সালের ভারত স্বাধীনতা আইন, দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947। এই আইনের মাধ্যমে ভারতবর্ষে দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ওই যে মন্ত্রী মিশনার মানে নাই আর কি। মূলত ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অচলাবস্থা নিরসন করবে 46 সালের 30 জুন। পরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে 1947 সালের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947 এটা পাস হয়েছে। এরপরে জুলাই যেহেতু আইন হয়ে গেছে, জুলাই পরে আগস্ট, আগস্টের 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ইন্ডিয়ার জন্ম হয়। দেখো তোমরা একটা স্টিকার দেখতে পাচ্ছ, আমরা এসে আইন নিয়ে কথা বলবো, দুটি রাষ্ট্র নিয়ে একটা স্টিকার দেখতে পাচ্ছ। দেখো বলা আছে সিভিক্স স্টার, এইচএসসি মানবিক শিক্ষার্থীদের পরিণত সুশাসন, এইচএসসি 25 যারা তাদের জন্য বলা হচ্ছে দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের উপর এমসিকিউ কম্পিটিশন। এটা আমাদের গতবার একটা কম্পিটিশন ছিল, আবার তোমাদের জন্য আমরা আয়োজন করছি, যেটা নিয়ে ভাইয়া কথা বলতেছি তোমাদের ক্লাসে বা ক্লাসগুলো যে জন্য নিচ্ছি আর কি। দেশব্যাপী সকল জেলা এবং উপজেলায় পরীক্ষা হবে। আমরা একদম উপজেলা লেভেলেও এক্সাম সেন্টার তৈরি করবো, তোমরা যেন পরীক্ষা দিতে পারো। উপজেলা মানে একদম উপজেলা, বুঝতেই পারছো। পরীক্ষা হবে 6 ডিসেম্বর এবং এটা শুক্রবার। আর সেখানে সব মিলে 5 লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি। তুমি হয়তো প্রশ্ন করতে পারো এটা কিভাবে দেয়া হয়। দেখো এখানে লেখা আছে, মেধাস্থানে তোমরা প্রথম থেকে যারা পঞ্চম পর্যন্ত হবা প্রত্যেকে পাবা একক, দশক, শতক, হাজার, অযুত 10,000 টাকা করে পাবা। এরপরে ষষ্ঠ থেকে দশম পর্যন্ত প্রত্যেকে পাবা 5,000 টাকা করে। আলটিমেটলি একদম লাস্টে দেখো 501 থেকে 1,000 জন পর্যন্ত প্রত্যেকে 200 টাকা করে পাবা। তো 1,000, 500, 200, 300-র মধ্যে ঢুকে যাওয়া কি খুব কঠিন কিছু? একটু চেষ্টা করলে কি হয় না? 3টা চ্যাপ্টার আমারা যদি দিত, আমি বলতাম মুখস্থ করে ফেলবো। তোমার চ্যাপ্টারের ভিতর থেকে তো প্রশ্ন হবে। 3টা চ্যাপ্টার তো ফিক্সড করে দিছি আমরা, সেটার উপর আবার এক্সামও নিচ্ছি, তোমাকে সরি ক্লাসও নিচ্ছি, তারপর এক্সামটা হবে। সুতরাং তুমি মুখস্থ করে ফেলাও। 6 তারিখে তো পরীক্ষা, আজকে তো 18 তারিখ যায়, ওখানে হলো 5 দিন আর এখানে হলো 12 দিন। তো 12 আর 5-এ কত? 13, 14, 15, 16, 17 দিন লাইন টু লাইন মুখস্থ করা পসিবল। ধরো তুমি এটা ভালো মতো পড়ে আমাদের এখানে পরীক্ষা দিয়ে পুরস্কার পাইলে, আলটিমেটলি লাভটা কি? লাভ কি খালি তুমি ফিনান্সিয়ালি এখান থেকে বেনিফিটেড হয়েছো সেটা? তার থেকে বড় যেটা সেটা হচ্ছে ওই 3টা চ্যাপ্টার চিরদিনের জন্য তোমার কাছে ডাল ভাত হয়ে যাবে। তার থেকে বড় কথা, এই চ্যাপ্টারগুলো অ্যাডমিশন টেস্টে বিশাল কাজে লাগে। যদি বিশ্বাস না হয় অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ঘেটে দেখো, বিসিএস থেকে শুরু করে সব জায়গায় কাজে লাগে। এবারে পার্টিসিপেন্ট গিফট আছে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য। আমাদের ভার্সিটি মাস্টার প্রশ্ন ব্যাংক যেটা আছে, এর আংশিক নমুনা পাবা। প্রশ্ন করতে পারো যে মাস্টার প্রশ্ন ব্যাংক আবার কি? তোমাদের অ্যাডমিশনের যে জার্নি, সেখানে বিগত বছরের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো নিয়ে একটা বিশাল প্রশ্ন ব্যাংক আছে, এটার নাম মাস্টার প্রশ্ন ব্যাংক। মাস্টার প্রশ্ন ব্যাংক কেন? এখানে শুধু প্রশ্ন না, প্রশ্নগুলোর আগে প্রয়োজনীয় বেসিক আলোচনা চ্যাপ্টার ভিত্তিক আমরা অ্যাড করছি, তারপরে প্রশ্নগুলোর উত্তর দিছি, আবার যেখানে যে প্রশ্নের ব্যাখ্যা দরকার সেটার ব্যাখ্যাও দিছি শেষের দিকে। এটা একটা রেভলিউশনারি বুক। যদি বিশ্বাস না হয় তোমার নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে এই বইটা এখন আছে, ব্রাঞ্চগুলোতে রাখা, ঘেরে ফেরে দেখতে পারো। তার কিছু আংশিক নমুনা, কিছু পার্ট আমরা তোমাদেরকে দিব। রেজিস্ট্রেশন চলছে অলরেডি, তোমরা এটা করে ফেলতে পারো। পরীক্ষার ধরন যেটা সেটা হচ্ছে এমসিকিউ হবে 100টা প্রশ্ন, 100 নম্বর, সময় পাবে 1 ঘন্টা। এবং যদি ভুল করো আর কি, প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যাবে, অর্থাৎ 4টা উত্তর ভুল দিলে 1টা নম্বর কাটা যাবে। একদম ভার্সিটি ভাইব দিবে তোমাকে এটা। ভার্সিটি অ্যাডমিশন টেস্টের একটা ফিল পাবা এখানে। ব্যাচের সময়সূচি, মেয়েরা সকাল 10টা 10:30 থেকে, আর ছেলেরা হচ্ছে বিকাল 3টা থেকে। আলাদা আলাদা টাইমে তোমরা পরীক্ষা দিতে পারবে। এরপরে যদি আলাদা আরো ব্যাচ হয়, কম বেশি হয়, আমরা তোমাদেরকে জানাই দিব, কোনো অসুবিধা নেই। আপডেটগুলো পাবা এবং রেজিস্ট্রেশন করে ফেলো আমাদের অনলাইনে গিয়ে। আর যদি অনলাইনে করতে না পারো, এমন হয়, নিকটস্থ ব্রাঞ্চে গেলে ভাইরা করে দিবে। বুঝছো? ওকে, এরপরে আসো দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি। দ্যাট মিনস আমরা কথা বলছিলাম 47-এর আইন নিয়ে। দুটা স্বাধীন রাষ্ট্র হয়েছে, অর্থাৎ একটা হয়েছে হলো ভারত নামে, আর একটা হয়েছে হলো পাকিস্তান নামে। এরপর নতুন প্রদেশ হয়েছে, খুব সিম্পলি ওইদিকে পাঞ্জাব ভাঙা হয়েছে, এদিকে আসামের সিলেট ভাঙা হয়েছে, এদিকে বাংলাকে ভাঙা হয়েছে। দেখো 47 সালে ভারত স্বাধীনতা আইনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দুটি নতুন প্রদেশের সৃষ্টি। বাংলা প্রদেশকে বিভক্ত করে পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা নামে দুটি প্রদেশ সৃষ্টি করা হয়। গণভোটের মাধ্যমে আসাম প্রদেশের সিলেট জেলাকে পূর্ব বাংলার অন্তর্ভুক্ত করা হয়।
গণভোট মানে বুঝছো তো, রেফারেন্ডাম। এখানে মার্কা ফার্কা কিছু থাকে না, হ্যাঁ অথবা না মতামত চাওয়া হয়। আপনি কি এটার পক্ষে, হ্যাঁ অথবা না, এটার নামই গণভোট। আবার পাঞ্জাবকে বিভক্ত করে পশ্চিম পাঞ্জাব ও পূর্ব পাঞ্জাব নামে দুটি নতুন প্রদেশের সৃষ্টি করা হয়। এটা 47-এর আইনের বৈশিষ্ট্য। দুটো রাষ্ট্র হয়েছে, একাধিক প্রদেশকে ভাঙা হয়েছে, গণপরিষদ গঠন করা হয়েছে। গণপরিষদ কি? সহজ কথা, কিছুটা পার্লামেন্টের মতো। দেখো, ভারত ও পাকিস্তান ডমিনিয়নের সংবিধান প্রণয়নের জন্য দুটি গণপরিষদ গঠন করা হয়। গণপরিষদের হাতে সংবিধান প্রণয়নের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়। আমি জানি তুমি এখন প্রশ্ন করবা ডমিনিয়ন কি, এটা ভালো মতো বুঝবা, কনসেপ্টটা কঠিন আছে। এটাকে বাংলায় বলা হয় অধিরাজ্য। বাংলায় বলা হয় অধিরাজ্য। এখন এই অধিরাজ্যের যে কনসেপ্ট, এটা এতটাই জটিল যে এটার একেবারে বাংলা, খাস বাংলা ভাষায় না বললে বুঝবা না। ডমিনিয়ন মানে হচ্ছে ব্রিটিশরা আমাদের উপরে, আমরা যতদিন না পর্যন্ত শাসনতান্ত্রিক পদ্ধতি সাংবিধানিকভাবে প্রপারলি ডেভেলপ করতে না পারবো, ততদিন পর্যন্ত তারা আমাদেরকে দেখভাল করবে। যখন আমরা করে ফেলবো, তখন আমরা পরিপূর্ণ স্বাধীন হয়ে যাব। 50 সালে ভারত করে ফেলছে সাংবিধানিকভাবে, আর পাকিস্তান করেছিল 56 সালে। ওই 50 আর 56 গিয়ে দুইটা স্বাধীন সার্বভৌম প্রপার স্টেট হয়েছে। এর আগে তারা ব্রিটিশ কিংডমের আন্ডারে অধিরাজ্য হিসেবে ছিল। স্বাধীনতা পাইছে 47, দ্যাটস ট্রু, কিন্তু এটা একদম পরিপূর্ণ 100-100 স্বাধীনতা ছিল না। এই স্বাধীনতা ছিল অ্যাজ এ ডমিনিয়ন। তার আরেকটা দলিল তোমাকে আমি দিচ্ছি। পাকিস্তান যখন হইল, পাকিস্তানের গভর্নর জেনারেল হলেন মোহাম্মদ আলী জিন্নাহ, খেয়াল করে দেখো। কিন্তু ভারত যে হয়েছে 47-এ, ভারতের গভর্নর জেনারেল কে ছিল? বড়লাট লর্ড মাউন্ট ব্যাটেন। কেন ছিল? ওই যে অধিরাজ্য ছিল, এই কারণে ছিল। ওকে, আর গভর্নর জেনারেলকে তখন বলা হয়েছিল নিয়মতান্ত্রিক প্রধান। অর্থাৎ আমাদের দেশে যেমন রাষ্ট্রপতির খুব বেশি ক্ষমতা নাই, নামে প্রধান, আলংকারিক ভাবে গভর্নর জেনারেলের পদ সৃষ্টি করা হয় এবং তাকে বলা হয় নিয়মতান্ত্রিক, তিনি প্রধান থাকবেন। আর এই যে গণপরিষদ তৈরি করে দেওয়া হলো দুই দেশে, তাদের কাজ ছিল সংবিধান তৈরি করা, যেটা একটু আগে বললাম, একটা পার্লামেন্টের মতো আর কি গণপরিষদটা। তারপর 35 সালের আইনের কার্যকারিতা, যেটা তোমাদেরকে অলরেডি ভাবে বলে ফেলছি কিছু, একটু দেখো। মানে 47-এ যখন দেশভাগ হলো, 35-এর আইনের প্রভাব ছিল আর কি ওই সময়টায়। বলা হয়েছিল স্বাধীন ভারত ও পাকিস্তানের গভর্নর জেনারেল দ্বয় স্ব দেশের মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী ব্রিটিশ রাজা কর্তৃক নিযুক্ত হবেন। অর্থাৎ পাকিস্তানের জিন্নাহ, ভারতের মাউন্ট ব্যাটেন ব্রিটিশ রাজা কর্তৃক নিযুক্ত হবেন। সেই সাথে প্রাদেশিক গভর্নরগণ ডমিনিয়ন মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী গভর্নর জেনারেল কর্তৃক নিযুক্ত হবেন। প্রদেশের যারা গভর্নর, তাদেরকে গভর্নর জেনারেল নিযুক্ত করে দিবেন। গভর্নর জেনারেল ও গভর্নরদের স্বেচ্ছাধীন বিচার বুদ্ধিজনিত ক্ষমতা বিলোপ করা হবে, নিজে নিজে কিছু করতে পারবে না। কেন্দ্রের প্রচলিত দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ করা হয়। উভয় দেশের গণপরিষদকে সংবিধান প্রণয়ন অবধি কেন্দ্রীয় আইনসভার মর্যাদা দেওয়া হয়। অর্থাৎ গণপরিষদটা নির্বাচিত না, তৈরি করে দেওয়া হয়েছে। তো যতদিন পর্যন্ত তোমরা সংবিধান বানাতে পারবে না, ততদিন পর্যন্ত তোমরা সেন্ট্রাল আইনসভা বা কেন্দ্রীয় আইনসভার মর্যাদা পাবা। এরপরে আইনসভার ক্ষমতা দিয়ে দেওয়া হয়। বলা হচ্ছিল প্রত্যেক ডমিনিয়নের, মানে ভারত এবং পাকিস্তানের আইনসভাকে আইন প্রণয়নের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়। বুঝতে পারছো? আইন প্রণয়ন করতে পারবে পার্লামেন্টের মতো করে। ডমিনিয়নের আইনসভা প্রণীত আইন ব্রিটিশ পার্লামেন্টের আইনের সাথে সঙ্গতিপূর্ণ না হওয়ার কারণে বাতিল বলে গণ্য হবে না। এই আইন ব্রিটিশ রাজার পরিবর্তে গভর্নর জেনারেলের সম্মতিক্রমে কার্যকরী হবে। অর্থাৎ যদি এমন হয় যে ভারত আর পাকিস্তানের ডমিনিয়ন, ওখান থেকে যে আইনটা হয়েছে এটা ব্রিটিশ আইনের সাথে ম্যাচ করে না, চলবে, অসুবিধা নেই। আলটিমেটলি তো তারা স্বাধীনই হয়ে গেছে, অসুবিধা নেই। এবং ব্রিটিশ রাজার পরিবর্তে গভর্নর জেনারেল এই আইনটাকে কার্যকর করবেন এবং দেশের রাজ্যগুলো স্বাধীনতা দিয়ে দেওয়া হয় এই আইনে। এরপরে ভারত সচিব পদের বিলুপ্তি করা হয়, রাজ্যকে উপাধির বিলুপ্তি করা হয়, মানে যে উপাধিগুলো ব্রিটিশদের পক্ষ থেকে ছিল এগুলো নাই করে দেওয়া হয় এবং কমনওয়েলথে যোগদানের স্বাধীনতা দেওয়া হয়। কোয়েশ্চেন হলো কমনওয়েলথ কি? কমনওয়েলথ কথাটাকে তুমি যদি মানে শাব্দিকভাবে নাও তাহলে হবে যৌথ সম্পত্তি, কিন্তু কথাটা এরকম না। কথাটা হলো কমনওয়েলথ একটা প্রতিষ্ঠান, তোমরা জানো এটা। বাংলাদেশ পরবর্তীতে স্বাধীন হওয়ার পরে 1972 সালে কমনওয়েলথের 32তম সদস্য হিসেবে যোগদান করছে। কমনওয়েলথ মানে হচ্ছে ব্রিটিশদের উপনিবেশ ছিল, তাদের অধীনে ছিল, কিন্তু পরবর্তীতে স্বাধীন হয়ে গেছে এমন দেশগুলোকে নিয়ে আরেকটা সংগঠন বানাইছিল ব্রিটিশরা। অর্থাৎ এটা ব্রিটিশদের কিছুটা শক্তিমত্তা, শৌর্যবীর্য, অহংকারের প্রতীক, যে দেখো এরা আমাদের উপনিবেশ ছিল এবং এখন আমাদের সাথে একটা ঐক্যবদ্ধ সংগঠনে আছে, আমাদের যুক্তি পরামর্শ গ্রহণ করে। অর্থাৎ ব্রিটিশরা তাদের মর্যাদা যে এখনো বহাল আছে এটা বোঝানোর জন্য একটা সংগঠনের জন্ম দেয়, এটা নামই কমনওয়েলথ। তাহলে কমনওয়েলথে থাকা একদিক থেকে প্রেস্টিজ ইস্যু। কেন? আমি কমনওয়েলথে আছি স্বাধীন হওয়ার পরেও, এর মানে আমি প্রমাণ করছি আমি তাদের উপনিবেশের অংশ ছিলাম, তাদের হাতে ছিলাম। এই জন্য অনেক রাষ্ট্র
আগে ব্রিটিশ উপনিবেশ ছিল কিন্তু এখন কমনওয়েলথে নাই, যেমন আমেরিকা সম্মানে লাগে। আবার অনেকগুলো আফ্রিকান গরিব দেশ আছে যারা ব্রিটিশদের উপনিবেশ ছিল না কিন্তু এখন কমনওয়েলথে ঢুকছে, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে কিছু সুবিধা পাওয়া যায়। তো ভারত এবং পাকিস্তান নামে যে ডমিনিয়ন হয়েছে তাদেরকে কমনওয়েলথে যোগ দেওয়ার সুবিধা বা স্বাধীনতা দেওয়া হয়েছিল। এরপরে গভর্নর জেনারেল এবং গভর্নরের নিয়োগের কথা বলা হয়েছিল, বেসামরিক সামরিক কর্মচারী বন্টনের কথা বলা হয়েছিল, রিডিং করলে পারবা। এরপরে আমরা এই অধ্যায়ের সাল ভিত্তিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ জানবো। এটা তোমাদের আজকের লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলোর একটা, বুঝছো কিনা বলো? হ্যালো এভরিবডি। শেষের দিকে তোমাদেরকে কিছু নমুনা প্রশ্ন দেখাবো ভাইয়া। নমুনা প্রশ্নগুলো দেখলে তুমি টের পাওয়া যাবা যে সিভিক সিস্টারের যে প্রশ্নগুলো হবে সেগুলো কোন ক্যাটাগরির হইতে পারে, বুঝতে পারছো? এখান থেকে কিছু এমসিকিউ নমুনা কোয়েশ্চেন তোমাদেরকে ভাইয়া দেখাই দিব। হ্যাঁ, পরীক্ষাটা অফলাইনে হবে রুকাইয়া জামান, অফলাইনে হবে। এক্স্যাক্টলি, আমাদের উদ্ভাসের যতগুলো ব্রাঞ্চ আছে 80টার বেশি ব্রাঞ্চ আছে সারা দেশে। এরপরে আবার উপজেলা অংশ যেগুলো আছে, যেমন ধরো কুমিল্লার মুরাদনগর, দাউদকান্দি বা নোয়াখালীর সেনবাগ বা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আখাউড়া, এরকম যে উপজেলা লেভেলেও পরীক্ষার আয়োজন করা হবে, এটাই বলা হয়েছে আর কি। তোমরা একদম প্রত্যন্ত লেভেল থেকেও যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। নোয়াখালীতে ব্রাঞ্চ কয়টা? ব্রাঞ্চ একটা শহরে। এরপরে আসো আমরা সাল ভিত্তিক গুরুত্বপূর্ণ জিনিস জানবো। এখান থেকে ধরে নাও এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পড়বে, কারণ আমরা যখন কোশ্চেন করব নিশ্চয়ই এই সাল এবং ঘটনাকে টাচ করব। ধরো প্রশ্ন করে দিলাম, প্রথম কোন পর্তুগিজ নাবিক ভারতে এসে পৌঁছাইছিলেন? অপশনে থাকবে মনে করো ভাস্কো দা গামা, আলবুকার্ক, কাউসার আহমেদ, মাহমুদুল হাসান। তো উত্তর কোনটা নিবা? ভাস্কো দা গামা। এভাবে ধরো প্রশ্ন করে দিব। অথবা পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কত সালে প্রথমবার ভারতে এসে পৌঁছাইছিলেন? উত্তর হবে 1498 সাল, ইত্যাদি ইত্যাদি। অথবা পর্তুগিজরা কোন পথে ভারতে এসে পৌঁছাইছিলেন? সমুদ্র পথ, সড়ক পথ, আকাশ পথ, মাটির তল দিয়া পাতাল পথ। উত্তর নিবা সমুদ্র পথ। বুঝছো কিনা? আর এরকম সুন্দর সুন্দর প্রশ্ন আছে, শেষে দেখাবো। ফার্স্ট অফ অল 1498, তোমাদেরকে কিছুক্ষণ পরে একটা ব্রেক দিব ভাইয়া, হ্যাঁ একটু অপেক্ষা করো। 1498 পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা পর্তুগিজদের মধ্যে প্রথম সমুদ্র পথে 1498 সালের 27শে মে ভারতবর্ষের পশ্চিম উপকূলের কালীগড় বন্দরে এসে উপস্থিত হন। 1486-87 সালের দিকেই বার্তোলোমিও দিয়াজ নামের এক ভদ্রলোক, এই প্রশ্নটা আসতে পারে পরীক্ষায় তোমাদের পরবর্তী জীবনে, হ্যাঁ, বার্তোলোমিও দিয়াজ। কোনো কোনো জায়গায় লেখা 1486, কোথাও লেখা 87। তো 86 হোক আর 87 হোক, মিস্টার দিয়াজ প্রথমবার আইডিয়া দিয়েছিলেন যে ইউরোপ থেকে চাইলে আমরা ভারতে যেতে পারবো। অ্যাজ ইফ ভারত তখন তাদের কাছে একটা স্বপ্ন দেশ, স্বপ্ন রাজ্যের মতো, এখানে প্রচুর সম্পদ বা সোনাদানা আছে বা বিজনেস করার মতো অনেক অপরচুনিটি আছে, এটা তারা মনে করতো। এরপরে 1510 আলবুকার্ক ভারতের গোয়ায় পর্তুগিজদের প্রতিনিধি হিসেবে আসেন। এই আলবুকার্ক কথাটা শুনলে মনে হয় উনি মুসলমান, কিন্তু উনি মুসলমান, ওনার নাম হচ্ছে আফানসো ডে এলবুকার্ক, এটা হচ্ছে তার নাম। বুঝতে পারছো? আফানসো ডে এলবুকার্ক। তো লেখার সময় লেখা হয় আলবুকার্ক। তো আল শুনলে আমরা মনে করি এটা বুঝি একটা ইসলামী শব্দ, না, উনি একজন পর্তুগিজ। উনি ভারতের গোয়ায় পর্তুগিজ রাজার প্রতিনিধি হিসেবে আসছিলেন 1510 সালে। এরপরে দেখো 1538 পর্তুগিজরা চট্টগ্রাম এবং সাতগাঁওয়ে শুল্ক ঘাঁটি নির্মাণের অনুমতি পায়। দেখছো আস্তে আস্তে তারা আমাদেরকে গ্রাস করছিল। 1579 হুগলি নামক স্থানে পর্তুগিজরা উপনিবেশ গড়ে তোলে। হুগলি হচ্ছে পশ্চিমবঙ্গের একটা জেলা এখন বর্তমানে। 1600 সাল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছরের জন্য সনদ নিয়ে ভারতবর্ষে বাণিজ্য করতে আসে। তোমাদেরকে ভাইয়া এই কাহিনী আগের ক্লাসে শোনাইছি। রানী এলিজাবেথ এবং সম্রাট আকবর ভয়ঙ্কর রকমের সমসাময়িক, তার একই সময়ের মানুষ। অর্থাৎ আকবরের শাসন হচ্ছে 1556 থেকে 1605 এবং কুইন এলিজাবেথের শাসন হচ্ছে 1558 সাল থেকে 1603। বুঝছো? তো এলিজাবেথ চিঠি পাঠাইছিলেন আকবরকে যে আমার একটা কোম্পানি আপনার এখানে বিজনেস করতে যাবে, আপনি অনুমতি দিলে খুশি হব।
তা আকবর যেহেতু বিশাল প্রেমিক পুরুষ টাইপের লোক ছিল, সত্যিকার অর্থে তার ব্যক্তিগত জীবন ভালো ছিল না, তো ব্রিটিশ রানী তাকে চিঠি লিখছে, খুশিতে আত্মহারা হয়ে বলে দিছে কোনো ঘটনা না, আপনি আপনার টিমকে বিজনেস করার জন্য পাঠাই দেন, প্রয়োজনে আপনিও আসেন, আমাদেরকে দেখে ডেকে যাইবেন, কোনো ব্যাপার না, বুঝছো? ওই চিঠিতে উনি সম্মতি দিয়ে দিয়েছিলেন সম্রাট আকবর। এই হলো আমাদের ক্ষতির শুরু। তারপরে 1612 সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে দেখা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার অনুমতিপূর্বক সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে। কারণ আকবরের ছেলে জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর সুবিধা দেওয়া শুরু করে। আর সবচেয়ে বড় ক্ষতিটা করে ফরুকশিয়র। ফরুকশিয়র একদম মনে করো যে ওপেন করে দেয় তাদের জন্য সবকিছু। এরপরে 1693 ইংরেজরা নির্দিষ্ট হারে শুল্ক প্রদানের শর্তে বাংলা, বিহার এবং উড়িষ্যায় বাণিজ্য করার অনুমতি লাভ করে। এটা কোনো কথা হইলো? এরপরে এটা দেখো কি করছে, 1696-তে কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চন্দননগরে, এটা পশ্চিমবঙ্গে, একটি শক্তিশালী দুর্গ স্থাপন করে। আচ্ছা, তোমরা আসছো বিজনেস করার জন্য, তোমরা দুর্গ কেন বানাও? দুর্গ তো যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু ওরা বলছে এগুলো দুর্গ না, এগুলো আমাদের বাণিজ্য কুঠি, অর্থাৎ আমরা বিজনেস করি না, এখানে আমাদের মালামাল রাখি। এসব বলে কয়ে তারা দুর্গ তৈরি করছে। তুমি যদি ফোর্ট উইলিয়াম দুর্গের ছবি দেখো, গুগল করলে কিছু ছবি পাবা, এটা কলকাতায় তারা বানাইছিল। এটার তুমি স্ট্রাকচার দেখলে কোনো দিক থেকেই এটাকে কোনো বিজনেস সেন্টার বলে মনে হবে না। পুরাটাই যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে তৈরি করে এক একটা দুর্গ। এবং যবে থেকে ফোর্ট উইলিয়াম দুর্গ তারা ওপেন করেছিল, তারপর থেকে সামরিকভাবে এরা খুব দ্রুত আপলিফট করতে থাকে ইংরেজরা। বুঝতে পারছো? এই জন্য ইংরেজদের শাসন থেকে একটা শিক্ষা আছে এখানে। তোমার যদি খুব বড় কিছু টার্গেট থাকে, তোমাকে আগাইতে হবে ধীরে। তুমি যদি এভারেস্টের চূড়ায় উঠতে চাও, এক দৌড়ে উঠতে পারবে না, ধীরে আগাইতে হবে। এই জন্য তারা এখানে আসছে বিজনেসের ছদ্মবেশে, ধীরে 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 আস্তে আস্তে তারা সমস্ত কিছু অকুপাই করছে। 100 বছর পরে তারা যুদ্ধ করছে, খেয়াল করে দেখো। মানে 1600 সালে আসছে, আর 1757-তে তারা 150 বছর পরে পলাশির যুদ্ধ করছে, আর তারও আবার 100 বছর পরে 1857 সালে বলতে গেলে পুরো ভারতকে দখল করছে। তাহলে চিন্তা করতে পারো এদের একটা প্ল্যান কত দীর্ঘমেয়াদী ছিল, কেন তারা পৃথিবীতে ডমিনেট করবে না। আর আমাদের চিন্তা ভাবনার যে অবস্থা, আমরা মনে করো যে বাংলাদেশ ক্রিকেট খেলাই দেখো না, একটা ওভারে 2টা ছক্কা দিলাম আমি, 12 রান হইলো, এরপরে যদি খুব মোয়ার মতো বল পাই আমি উঠায় খেলবো, সিস্টেম তো এটাই। এখন তৃতীয় বলে আমার কেন আবার ছক্কা মারতে হবে? তৃতীয় বলটা যদি খুব টাফ বল আসে আমি ঠেকাই দিই, 2টা ছক্কা দেওয়ার পরে শরীরে জোশ চলে আসে, আবার ঘুরায় ডিরেক্ট আউট হয়। প্রচুর আউট আছে এরকম, খেয়াল করবা। তো আমাদের হচ্ছে এই চিন্তা ভাবনাগুলো এরকম ফটকা টাইপের। আর ওরা আসার 150 বছর পরে কিনা যুদ্ধ করে বাংলা দখল করছে, এর আগে তারা সংগঠিত হয়েছে। আর তারও 100 বছর পরে পুরা ভারত দখল করছে। তার পরবর্তী 90 বছর একদম আমাদেরকে পেটে সোজা করে দিছে। বুঝছো কাহিনীটা? তারপরে আসো, হ্যাঁ ব্রেক দিব, এখনই দিব। 1700 সাল ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে ভারতবর্ষের ভাগ্য নির্ধারণকারী দুর্গ ফোর্ট উইলিয়াম নির্মিত হয়, যা ইংরেজ শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যেটার কথা ভাই তোমাদেরকে মাত্রই বললাম। এবং পরবর্তীতে দেখো আমাদের কত বড় ক্ষতি। সম্রাট ফরুকশিয়ার অনুমতি নিয়ে ইংরেজরা বাংলা, মাদ্রাজ মানে এখন যেটা চেন্নাই, বোম্বাইয়ে বিনা শুল্কে অবাধ বাণিজ্য করতে থাকে। এটা কোনো কথা হইলো? এরপরে 1756 সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন, এবং 1757 তার 1 বছরের মধ্যে সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ হয় এবং সিরাজউদ্দৌলা পরাজিত হন। সেই কাহিনী তোমরা জানো। আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের পর আবার ফিরছি। 10 মিনিট ব্রেকের পরে অতি ইম্পর্টেন্ট এবং অতি ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আবার আলাপ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কাম ব্যাক। শুনতে পাচ্ছো এভরিবডি? রেসপন্স করে দাও ভাইকে চ্যাট বক্সে, কমেন্টে। ঠিক আছে, আমরা কথা বলতেছিলাম ইংরেজদের পলিসিগুলো নিয়ে, তাই না? এরপরে আসো 1757 সাল। 1757 সালে
পলাশির যুদ্ধ, 23 জুন মুর্শিদাবাদের কাছে পলাশির প্রান্তরে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ইংরেজ বাহিনীর সঙ্গে নবাব সিরাজউদ্দৌলা সৈন্যদের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে নবাবের বাহিনী বিজয়ের খুব কাছাকাছি ছিল আমরা জানি, কিন্তু নিজেদের কিছু ভুল, কাছের মানুষদের কি বলে বিশ্বাসঘাতকতা এবং বিশৃঙ্খল পরিস্থিতির কারণে আলটিমেটলি নবাব পরাজিত হন। 1764 বক্সারের যুদ্ধে স্বাধীনচেতা নবাব মীর কাসিমের পরাজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের কোম্পানি শাসনের গোড়াপত্তন হয়। এখন এই জায়গায় একটু তোমাদের বোঝা লাগবে মীর কাসিম কোথা থেকে আসলো। কারণ 1757 সালে যখন পলাশির যুদ্ধ হয়েছিল, পলাশির যুদ্ধের সময় মীর জাফরের সাথে কি চুক্তি ছিল জানো? ইংরেজদের চুক্তি ছিল এটাই যে তারা মীর জাফরকে নবাব বানাবে। বুঝতে পারছো কথাটা? মীর জাফর নবাব হবে, এটা ছিল ইংরেজদের সাথে চুক্তি। এটা তাহলে পেছনের কাহিনীটা শোনো। ব্রিটিশরা এটা বলে নাই যে ক্ষমতায় আমরা বসবো। ব্রিটিশরা বলছে যে সিরাজউদ্দৌলাকে সরায় দাও, সে লোক ভালো না। আর যেহেতু মীর জাফরের স্বপ্ন হচ্ছে ক্ষমতা নেওয়া, তো তোমরা জানো শত্রুর শত্রু বন্ধু হয়। এখন মীর জাফর শত্রু বা প্রতিদ্বন্দ্বী মনে করতেছে সিরাজউদ্দৌলাকে, আর সিরাজউদ্দৌলাকে প্রতিদ্বন্দ্বী মনে করতেছে ইংরেজরাও। সুতরাং মীর জাফর আর ইংরেজরা হয়ে গেল বন্ধু। ওদিকে ঘসিটি বেগম কোনোভাবেই সিরাজউদ্দৌলাকে চায় না। সিম্পলি এই প্রত্যেকে হয়ে গেল কমন ফ্রেন্ড। এই জন্য মনে রাখো 3টা কমন বিষয় আছে: কমন ইন্টারেস্ট, কমন এনিমি, কমন ফ্রেন্ডশিপ। অর্থাৎ ইংরেজ এবং মীর জাফর, ঘসিটি বেগম, তাদের কমন ইন্টারেস্ট কি? ক্ষমতা নেওয়া। তাইলে তাদের কমন একটা এনিমিও থাকবে, সেটাকে যে ক্ষমতায় আছে সে, অর্থাৎ সিরাজ। তাইলে ইংরেজ, মীর জাফর, ঘসিটি তাদের মধ্যে কমন ফ্রেন্ডশিপ হবে। তাহলে 3টা সি আছে এই জায়গায়, বুঝছো কিনা বলো? একটা হচ্ছে কি কমন ইন্টারেস্ট। কমন ইন্টারেস্ট থাকলে ডেফিনেটলি কমন একটা ফ্রেন্ডশিপ হবে, আর কমন ফ্রেন্ডশিপ হওয়ার জন্য কমন একটা এনিমি লাগবে। তাহলে ফ্রেন্ডশিপটা আমরা পড়ে রাখি। তাহলে কমন ইন্টারেস্ট, কমন এনিমি আর কমন ফ্রেন্ডশিপ। এই তত্ত্বটা বুঝছো? এটা আন্তর্জাতিক রাজনীতিতে একটা আলোচিত তত্ত্ব। যদি কমন ইন্টারেস্ট থাকে তখন তারা কমন হয়ে যায়, এনিমি থাকে তখন কমন ফ্রেন্ডশিপ তৈরি হয়। কমন ইন্টারেস্ট, কমন এনিমি, কমন ফ্রেন্ডশিপ। অর্থাৎ ইংরেজরা, ঘসিটি বেগম, মীর জাফর, তাদের প্রত্যেকের কমন ইন্টারেস্ট ক্ষমতায় যাওয়া, এবং তাদের প্রত্যেকের কমন এনিমি সিরাজউদ্দৌলা। সুতরাং তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হবে ডেফিনেটলি, এবং সেটার পরিণাম কি সিরাজকে ভোগ করতে হয়েছে। তো সিরাজউদ্দৌলাকে মেরে ফেলার পরে, হত্যা করার পরে মীর জাফরকে তারা ক্ষমতায় বসাইছিল। মীর জাফরের পরে তারা ক্ষমতায় বসাইছিল হচ্ছে স্বাধীনচেতা নবাব মীর কাসিমকে। মীর কাসিম হলো মীর জাফরের মেয়ের জামাই। আর মীর কাসিম ক্ষমতায় বসে আর ইংরেজদেরকে পাত্তা দিচ্ছিল না। তখন 1764 সালে বিহারে একটা জায়গা আছে, নাম হচ্ছে বক্সার। এই বক্সার কিন্তু বক্সিং না, আবার উল্টা মনে করো না, বিহারের রাজমহলের কাছে একটা জায়গা, ওই জায়গায় একটা যুদ্ধ হয়, এটার নাম বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধে মীর কাসিম ফকির সন্ন্যাসীদের সহযোগিতা চাইছিল। তোমরা ফকির সন্ন্যাসী বিপ্লবের কথা শুনেছো কিনা? এই ফকির সন্ন্যাসী বিপ্লবটা হলো পলাশির যুদ্ধের পরে প্রথম সংগঠিত বিপ্লব। 1760-এর দিকে হয়েছিল। পলাশির যুদ্ধ হচ্ছে 1757-তে। তখন উত্তর থেকে দক্ষিণ ভারত সর্বত্র সন্ন্যাসীরা ঘুরে বেড়াইতো, হাজার হাজার হিন্দু সন্ন্যাসী। কারণ দক্ষিণ ভারতে তাদের রামেশ্বরম দ্বীপ, কন্যাকুমারী অন্তরীপ, তামিলনাড়ু, ওই এলাকাতে কিছু পবিত্র ধর্মীয় জায়গা আছে। আবার গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, এগুলো হচ্ছে উত্তর ভারতে। বুঝতে পারছো? তো হিন্দু যারা সন্ন্যাসী ছিল তারা হাজার হাজার মানুষ, এরা দলে দলে উত্তর থেকে দক্ষিণ ভারতে ঘুরে বেড়াইতো। ফকিরও ছিল এরকম অনেক। তো ব্রিটিশরা তাদেরকে প্রথমত শত্রু ভাবলো, যে এরা মনে হয় সন্ন্যাসীর ছদ্মবেশে আমাদের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে, আমাদের সাথে যুদ্ধ করার জন্য। কারণ তাদের সাথে আবার আত্মরক্ষার জন্য লাঠি থাকতো, ফকিরদের সাথে, সন্ন্যাসীদের সাথেও। সন্ন্যাসীদের সংখ্যা ছিল বেশি তুলনামূলক সন্ন্যাসীরা। ব্রিটিশরা প্রথমে তাদেরকে টার্গেট করে বলল, তোমরা যেহেতু সন্ন্যাসী, কাজ কাম কিছু করো না, খালি খাও, তোমাদের জিডিপিতে কোনো অবদান নাই, তোমরা ট্যাক্স দিতে হবে। এটা হলো প্রথম ঝামেলা। তো ফকিররা, সন্ন্যাসীরা বললো, বিশেষত সন্ন্যাসীরা, যে নিজেরাই খাই আমরা ভিক্ষা করে, আমরা কি করে ট্যাক্স দিব? এই হলো সন্দেহের শুরু। পরবর্তীতে ব্রিটিশদের সাথে তাদের একটা যুদ্ধ হয়। এই ধর্মীয় ইস্যু নিয়ে যেটা তৈরি হয় সেটা পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। এটি হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এটা 1760-এর আশপাশে শুরু হয়, এবং 1764-তে যখন বক্সারের যুদ্ধ হয়, মীর কাসিম ফকির সন্ন্যাসীদের সাহায্য কামনা করেছিলেন, কিন্তু কাজ হয় নাই। আলটিমেটলি তিনি পরাজিত হয়েছেন। এরপর 1765 কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানের রাজস্বদের ক্ষমতা লাভ করে। এটা আলটিমেটলি দ্বৈত শাসনের রূপ নেয়। তোমাদেরকে ভাইয়া দ্বৈত শাসন দেখাইছিলাম, অর্থাৎ মীর কাসিমের পরে আবার তারা মীর জাফরকে বসায়, এরপরে দ্বৈত শাসন হয়। দ্বৈত শাসনে কোম্পানি
তিনটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে নেয়, প্রতিরক্ষা নিয়ে নেয়, টাকা পয়সার বিষয়গুলো নিয়ে নেয়, অন্যান্য মানে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক কি হবে এগুলো নিয়ে নেয়। অর্থাৎ কোম্পানি বলছিল যে প্রতিরক্ষা আমরা দেখব, অর্থনৈতিক বিষয়গুলো আমরা দেখব, বিচার আচারগুলো নবাব দেখবে। দুয়ে মিলে শাসন, তার নাম দ্বৈত শাসন। এর দ্বারা নবাবের হাতে ক্ষমতা ছিলই না, সব চলে গেছিল কোম্পানির হাতে। এবং আলটিমেটলি যেহেতু তোমার কোম্পানি টাকা আদায়ের ক্ষমতা পাইছিল, প্রচুর পরিমাণে তারা কর খাজনা এগুলো ধার্য করেছিল, এবং তার ফলাফলই হচ্ছে পরবর্তী সময়ে বড় একটা দুর্ভিক্ষ 1770, যেটা 1176 আসছো দেখাচ্ছি। এরপরে 1793 চিরস্থায়ী বন্দোবস্ত হয়। 1829 সতীদাহ প্রথা বিলুপ্ত। 1853 উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু। 1856 বিধবা বিবাহ আইন এবং 1857 সিপাহী বিদ্রোহ তথা মহাবিদ্রোহ সংগঠিত হয়। কথা বুঝছো? এই যে 1765 এটা যখন কোম্পানি ক্ষমতা নেয়, নিয়ে যখন ব্যাপক রাজস্ব তৈরি করে আইন দ্বারা কৃষকের উপরে, কৃষক এটা দিতে না পাইরা, আবার ওই বছর ফসলও ভালো হয় না গ্রীষ্মকালে, 1770 1176 সাল সেটা ব্যাপক দুর্ভিক্ষ হয়, এবং ওই দুর্ভিক্ষে বাংলার 1/3 মানুষ মরে। ওটাকে 76-এর মনন্তর বলা হয়। বঙ্গীয় সাল 1176 আর খ্রিস্টীয় সাল 1770। বুঝছো? এরপরে 1857 সালের সিপাহী বিদ্রোহ, এটা নিয়ে একটু তোমাদের বলতে হবে। 1757 সালে ব্রিটিশরা পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ক্ষমতা নিয়ে নিছে। এরপরে সশস্ত্র বিপ্লব তাদের বিরুদ্ধে হয়েছে 100 বছর পরে, সেটা হচ্ছে 1857। মাঝখানে 1760-এ ফকির সন্ন্যাসীর আন্দোলন করেছিল, কিন্তু এটা কোনো সশস্ত্র বিপ্লব, ওই রকম অর্গানাইজড কোনো বিপ্লব ছিল না। এরপরে তোমরা জানো 1831 সালে তিতুমির নারিকেল বাড়িয়ে বিদ্রোহ করেছিলেন। এটাও কোনো বৃহৎ পরিসরে বড়সড় সশস্ত্র আন্দোলন ছিল না, কারণ তিতুমিরের বিদ্রোহটা হয়েছিল একটা নির্দিষ্ট অঞ্চলে, পশ্চিমবঙ্গের বারাসাত জেলার নারিকেল বাড়ি এলাকায়। তার থেকেও দুঃখজনক ছিল সেটা হলো তিতুমিরকে সাপোর্ট করেছিল গরিবরা, বিশেষ করে কৃষকরা, যারা একটু ধনী অথবা যারা জমিদার শ্রেণী, তারাও তো ইংরেজদের পক্ষে ছিল। কারণ তিতুমিরের অধিকারের প্রশ্নে যে কথাগুলো বলেছিলেন সেগুলো ছিল গরিবদের পক্ষে, আলটিমেটলি কোম্পানির বিপক্ষে। তাহলে তিতুমিরকে সমাজের 100% মানুষ সাপোর্ট দেয় নাই, এবং তিতুমিরের বাহিনী ছিল লাঠিয়াল। এই লাঠিয়াল বাহিনী নিয়ে তিতুমির ফাইট করেছে ব্রিটিশদের সাথে। তাহলে প্রথম ছিল ফকির সন্ন্যাসী আন্দোলন, তারপরে তিতুমিরের আন্দোলন। কোনোটাই পুরো ভারত জুড়ে ছিল না, একটা নির্দিষ্ট ছোট্ট অঞ্চলে ছিল। আর বলতে গেলে টোটাল ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে যারা চাকরি করত, সিপাহীরা, তাদের বিদ্রোহ ছিল সর্বভারতীয় সশস্ত্র বিপ্লব। অর্থাৎ ব্রিটিশরা ক্ষমতা নেওয়ার 100 বছর পরে সব থেকে বড় সশস্ত্র আন্দোলন বা বিপ্লব হয়, এটার নামই হচ্ছে সিপাহী বিদ্রোহ। কথা কি বুঝতে পারছো এখন? এর মানে হলো আমরা কোনো কিছু বুঝতে মিনিমাম 100 বছর টাইম নিই, ঠিক আছে? 100 বছর ছাড়া আমরা বুঝতে পারি না। কেন 100 বছর টাইম নিয়ে আসো, একটা গল্প বলে, এটার সাথে একটা গল্প আছে, শোনো তাইলে। সিপাহী বিদ্রোহ করেছিল রজব আলী, ভালো মতো শুনে রাখো, একজন মুসলমান, এবং মঙ্গল পান্ডে নামের একজন হিন্দু। এই দুইজন পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে তারা প্রথমবার বন্দুকের গুলি ছুড়ে বিদ্রোহ করে। তারা বন্দুকের গুলি ছুড়ে বলছে আমরা তোমাদের আন্ডারে আর নাই। তার পেছনে অনেকগুলো কারণ ছিল, প্রধান কারণ ছিল দুইটা, একটা হচ্ছে অর্থনৈতিক আর একটা হচ্ছে ধর্মীয়। অর্থনৈতিক কারণ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা সৈনিক ছিল, একই পোস্টে ব্রিটিশরা যদি পাইতো 15 টাকা, এদেশীয় যারা সৈনিক তারা পাইতো 5 টাকা। এটা অর্থনৈতিক বৈষম্য। দ্বিতীয় কারণ, এনফিল্ড নামে একটা রাইফেল আসছিল, কত কষ্টের কথা এবার শোনো। এনফিল্ড, এই এনফিল্ড নামের এই রাইফেলের যে কার্তুজ ছিল, অ্যানালগ কার্তুজ, এটা দাঁত দিয়ে কামড়ে খুলে তারপরে ব্যবহার করতে হইতো। ওই জায়গায় চর্বি লাগানো থাকতো কার্তুজটা পিচ্ছিল করার জন্য। গুজব রটে ওই চর্বিটা গরুর আর শূকরের। এখন মুসলমানরা শূকরের চর্বি আছে শুনে মন খারাপ করছে, ধর্মীয়ভাবে তাদের ধর্মনাশ করা হচ্ছে। আর হিন্দুরা গরুর চর্বি শুনে মন খারাপ করছে, যেখানে দুই দলের চর্বি, গরু আর শূকরের চর্বি মিক্স করা আছে। হিন্দু আর মুসলমান উভয়ের জাত নষ্ট করা হচ্ছে, এটা করতেছে ব্রিটিশরা। এটা প্রচন্ড ক্ষোভের জন্ম দেয়, এবং পরবর্তীতে সিপাহী বিদ্রোহ হয়। সিপাহী বিদ্রোহকে ভয়ঙ্করভাবে দমন করে ব্রিটিশরা। কতটা ভয়ঙ্করভাবে একটু শোনো। যেসব সিপাহীরা বিদ্রোহ করেছিল তাদেরকে ধরে ফাঁসি দিয়ে লাশ ঝুলাইয়া রাখছিল। কোথায় ঝুলাইয়া রাখছিল? তাদের লাশ ঝুলাইয়া রাখছিল হচ্ছে গাছের মধ্যে। গাছে ঝুলাইয়া ফাঁসি দিয়ে তাদের লাশগুলোকে দাফন করতে, সৎকার করতে দেয়া হয় নাই। বলা হয়েছিল একটা মেসেজ দিতে, যে তারা এদেশের মানুষকে একটা মেসেজ দিছিল এই মর্মে যে আমাদের বিরুদ্ধে কথা বললে, আমাদের বিরুদ্ধে যদি আন্দোলন করে, তাহলে মায়েরা গাছে ঝুলাই দিব।
তো আন্টাগর ময়দান যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা পার্ক আছে না, ভিক্টোরিয়া পার্ক আমরা বলি, ওখানে ডেড বডি ঝুলাই দিয়েছিল গাছে। বুঝতে পারছো? এই কথা শুনছিলেন রানী ভিক্টোরিয়া। এই যে পরবর্তীতে 1858 সাল মহারানী ভিক্টোরিয়া এক সনদের মাধ্যমে ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন। প্রশ্ন হচ্ছে ভিক্টোরিয়া কেন সনদের মাধ্যমে নিজ হাতে শাসনভার গ্রহণ করলেন? কারণ হচ্ছে 1857 সালের যে সিপাহী বিদ্রোহটা হইল, এই বিদ্রোহটা তারা দমন করলো খুব নিষ্ঠুরভাবে। ওই যে বললাম, নিষ্ঠুরভাবে তারা দমন করলো। এই যে এখন লালবাগ কেল্লা আছে, সেখানে কূপের মধ্যে কয়েকশো সৈনিককে মেরে ডেড বডি ফেলাই দিছিল। এই কথা শুন ভিক্টোরিয়ার কাছে গেছে, ভিক্টোরিয়া বলছে যে কোনো জায়গায় যদি দীর্ঘকাল শাসন করতে হয় এত বেশি নিষ্ঠুর হলে চলবে না, খাইতে হবে ধীরে। উনি চিঠি লিখলেন ভারতের কাছে, বললেন যে আপনাদের কাছে আর কোম্পানি শাসন করবে না, আজকে থেকে আমি নিজে শাসন করব। বলে কোম্পানির শাসনকে তিনি বাতিল করে দেন। এবং পরবর্তী বছর, যেটা তোমাদেরকে মাত্র দেখাইলাম, 1858 সালে রানী নিজে এই শাসন ক্ষমতা নিয়ে নিয়েছেন তার হাতে। কথা কি বুঝছো? এবং রানীর যারা প্রতিনিধি হিসেবে আসতেন শাসন করার জন্য, তাদেরকে বলা হইতো ভাইসরয়। ওকে, এখন সিপাহী বিদ্রোহ হইল, কোম্পানি সেটাকে নিষ্ঠুরভাবে দমন করলো। আমরা এখান থেকে দুইটা জিনিস শিখবো। ব্রিটিশ ভারতে ব্রিটিশদের শাসনের দুইটা পর্যায় বা ফেজ ছিল। প্রথম ফেজ যেটা বা প্রথম ধাপ যেটা, সেটা ছিল হচ্ছে কোম্পানির শাসন। কোম্পানির শাসন, এটা হচ্ছে প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ যেটা, সেটা ছিল রানীর শাসন বা রাজার শাসন, অর্থাৎ ব্রিটিশ সরকারের শাসন সরাসরি। এর আগে কোম্পানি শাসন করতো আর ব্রিটিশ রাজা বা রানীকে ট্যাক্স পাঠাই দিত। আর 58 সালের পরে রানী বলছে আজকে থেকে কোম্পানি বাতিল, আমি শাসন করব। আমরা বাঙালিতেও এখানকার মানুষ আমরা খুশি হয়ে গেলাম, রানীর প্রতি বিশাল ভালোবাসা উতলে উঠলো। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে ময়দানটা ছিল, যেখানে ডেড বডিকে ঝুলাইছিল, তারা মেরে পচাইছিল, এই আন্টাগর ময়দান, এটার নাম আমরা তখন করে দিলাম ভিক্টোরিয়া পার্ক। এখন বলো তো, আমাদের কোনো কিছু বুঝতে কত বছর টাইম লাগে মিনিমাম? দেখি বলতে পারো নাকি? বলো, বড় বড় জিনিস বুঝতে আমাদের কত বছর টাইম লাগে? দেখি সবার আগে কে বলতে পারে। বড় বড় জিনিস, গুরুত্বপূর্ণ বিষয়, কি হইলো, কিভাবে হইলো, কেন হইলো, সবকিছু বুঝতে আমাদের সময় লাগে মিনিমাম কত বছর? আমরা যে সিপাহী বিদ্রোহে ক্ষতিগ্রস্ত হয়েছি, রানী যে আসলে আমাদের উপকার করে নাই, কোম্পানি আমাদের উপরে দমন পীড়ন করছে, রানীও দমন পীড়নই করছে, সিস্টেমটা আলাদা ছিল, এটা বুঝতে আমাদের কত বছর টাইম লাগছে। পরবর্তীতে আন্টাগর ময়দানকে আমরা নাম দিলাম ভিক্টোরিয়া পার্ক। এবং সেখানে যে আরো শুভঙ্করের ফাঁকি আছে, সেটা যে আমাদের পক্ষে ছিল না, এটা বুঝতে আমাদের সময় লাগছে 100 বছর। একজন উত্তর দিছো, কিন্তু তোমার নাম তো চাইনিজ ভাষায় লেখা, আমি কি পড়বো বলো? তো 100 বছর পরে আমরা বুঝতে পারলাম যে এটা আসলে আমাদের পক্ষে যায়নি। তখন 1857 সিপাহী বিদ্রোহ, 1858 রানী ক্ষমতা নিয়ে নিছে। এখন বলো তাহলে সিপাহী বিদ্রোহ 100 বছর পূর্ণ হবে কখন? 1957 সালে। 1957 সালে আমরা বুঝলাম, আরে আরে, আমরা যে আন্টাগর ময়দানকে ভিক্টোরিয়া পার্ক বানাইলাম ভিক্টোরিয়াকে ভালোবেসে, অথচ ভিক্টোরিয়া তো পরবর্তীতে আমাদেরকে শোষণই করছে। 100 বছর যখন হইলো, তখন আমরা এটার নামকরণ করলাম বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্ক কেন নামকরণ করলাম জানো এটা? কারণ সিপাহী বিদ্রোহের সময় মুঘল বংশের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর, এই ভদ্রলোক আমাদেরকে হেল্প করেছিলেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাই আমাদেরকে হেল্প করেছিলেন। লক্ষ্মীবাই আমাদেরকে সমর্থন দিয়ে যুদ্ধ করে মারা যান। আর বাহাদুর শাহ জাফরকে দিল্লির সিংহাসন থেকে নামায়া কোম্পানি একেবারে পাঠাই দিয়েছিল মিয়ানমারের রেঙ্গুনে। বৃদ্ধ মানুষ, তিনি সেখানে মারা গেছিলেন। মুঘল বংশ তখন ক্ষয়িষ্ণু সামান্য আছে। তো আমরা বাহাদুর শাহর প্রতি সম্মান জানায় 100 বছর পরে আবার এই পার্কের নামকরণ করি বাহাদুর শাহ পার্ক। গেলে দেখবা ভিতরে বড় একটা তোরণ আছে, প্রদীপ, ওখানে বড় বড় করে লেখা 1857 সালে নিহত সিপাহী বিদ্রোহ নিহত সৈনিকদের স্মরণে এই বাহাদুর শাহ পার্ক নামকরণ করা হয়েছে এখন। ওকে, এরপরে আসো যেটা বলছিলাম, 1858 যে ভিক্টোরিয়া শাসনভার নিয়ে নিছে। 1861 ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এক পত্রের মাধ্যমে ভারত সচিবকে শাসন পরিষদের পোর্টফোলিও নিয়ম প্রবর্তন করেন এবং শাসন পরিষদ পুনর্গঠনের পরামর্শ দেন। এরপরে হচ্ছে এখান থেকে, এটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, 1872 ভারতের প্রথম আদমশুমারি হয় লর্ড মেয়র আমলে। এটা মাথায় রাখো, লর্ড মেয়র আমলে এটা পরীক্ষায় আসে, এমনকি আমরাও তো দিতে পারি, তাই না? তারপরে 1882 সাল হান্টার কমিশন গঠন করা হয়। এটা উপমহাদেশের প্রথম শিক্ষা বিষয়ক কমিশন, এটার নামে হান্টার কমিশন।
এরপর 1885 হিউমের উদ্যোগে 1885 সালের 28 ডিসেম্বর বোম্বেতে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস নামে একটা রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। দেখো ব্যাপারটা খুবই আনকমন মনে হবে। অ্যালান অক্টোভিয়ান হিউম, এই ভদ্রলোক একজন ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের একজন অফিসার, তখন ব্রিটিশদের হয়ে এখানে চাকরি করতে আসছিলেন। উনি বললেন তোমরা আন্দোলন ছাড়া অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। তার পরামর্শে প্রতিষ্ঠিত হয়েছিল কংগ্রেস, এবং উনি পাখি বিষয়ক একজন গবেষক ছিলেন, ভারতের পক্ষীবিদ ছিলেন উনি, বুঝতে পারছো? এরপরে 1905 তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জন বাংলাকে বিভক্ত করে দুটি প্রদেশে ভাগ করেন। গত ক্লাসে ভাই তোমাদেরকে বঙ্গভঙ্গ পড়াইছি। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয় এবং 1914 প্রথম বিশ্বযুদ্ধের দামামা বাজে। প্রথম বিশ্বযুদ্ধ কত থেকে কত পর্যন্ত চলছিল জানো তো? 1914 সাল থেকে 1918 সালের নভেম্বর পর্যন্ত। এরপরে 1921 সাল বঙ্গভঙ্গ রদের ফলস্বরূপ ব্রিটিশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, যেটা রিলেশন তোমাদেরকে ভাই গত ক্লাসে ডিটেইলে দেখাইছি। 1937 ভারতের 11টা প্রদেশে আইনসভার নির্বাচন হয়, যে নির্বাচনের দ্বারা ওই যে বলছিলাম অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা, পরবর্তী নির্বাচনে অবিভক্ত বাংলার আবার দ্বিতীয় মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এবং তৃতীয়বার হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এবং তার সময় দেশভাগ হয়। 1940 যেটা ভাই তোমাদেরকে দ্বিজাতি তত্ত্ব এবং লাহোর প্রস্তাবের ডিটেইল পড়ায় আসছি আজকের ক্লাসের শুরুতে। ইয়েস, ওকে। এরপর 1946 যে প্রাদেশিক নির্বাচনের কথা, যে আইন নিয়ে শুরুর দিকে আমরা আলোচনা করেছি। 1947 সালে সোহরাওয়ার্দী বাংলাকে বিভক্তির বিরোধিতা করেছেন, দিল্লিতে সম্মেলনে সেটা বলেছিলেনও, কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি 47-এর 14 এবং 15 আগস্ট পাকিস্তান এবং ভারত নামে দুটো রাষ্ট্র হয়। কথা ক্লিয়ার? অনেক কিছু আমরা করতে চাইনি, মানতে চাইনি, কিন্তু হয়েছে, কি আর করা। এরপরে আসো, আমরা এই চ্যাপ্টারে ইউজ হয়েছে এমন গুরুত্বপূর্ণ কিছু শব্দ, এগুলোর একটু ব্যাখ্যা জানবো। ভাস্কো দা গামা, আলবুকার্ক, তোমাদেরকে বলেছিলাম যে আলবুকার্ক ছিলেন একজন দক্ষ নাবিক, তাই না? ভাস্কো দা গামা 1498 সালে আসছিলেন, আর উনি আসছিলেন 1510-এর দিকে ভারতের প্রথম তোমার পর্তুগিজ নাবিক হিসাবে, রাজার প্রতিনিধি হিসেবে আসেন। আর 1498 সালে উনি ভাস্কো দা গামা প্রথম ইউরোপীয় হিসেবে ভারতের কালিকট বন্দর এসে উপস্থিত হয়েছিলেন। কালিকট বোম্বের পাশে একটা বন্দর। পরীক্ষায় ভাস্কো দা গামা সম্পর্কে প্রশ্ন হয়। পরীক্ষায় প্রশ্ন হয় ইউরোপ থেকে প্রথম কোন জাতি এখানে আসছিল, পর্তুগিজরা আসছিল, কত সালে আসছিল? 1498। এরপরে ওলন্দাজ বা ডাচ, যারা হচ্ছে নেদারল্যান্ডসের অধিবাসী, নেদারল্যান্ডস এর যারা হচ্ছে অধিবাসী, তারাই হলো ওলন্দাজ বা ডাচ। এই নেদারল্যান্ডস পৃথিবীতে হাইটের দিক থেকে এভারেজ হাইট ওদের সব থেকে বেশি। আমার যদি ভুল না হয় ওদের গড় উচ্চতা 6 ফিট 1 ইঞ্চি। নেদারল্যান্ডসের মানুষ, এদেরকে ডাচ বলা হয়, এদেরকে ওলন্দাজ বলা হয়, বুঝছো? এই যে নেদারল্যান্ডস যেটা, এটারই বর্তমানে আরেকটা নাম প্রচলিত, সেটা হচ্ছে হল্যান্ড। এর মানে এখান থেকে 3টা জিনিস শিখবো, যেটা হল্যান্ড, ওটা নেদারল্যান্ডস, এবং তাদের অধিবাসী যারা তারাই ওলন্দাজ অথবা ডাচ। একজন যে প্রশ্ন করেছো, তোমার নাম হচ্ছে তাজনুর তিশা, জিজ্ঞেস করছো যে সাল মনে রাখার একটা টেকনিক বলেন। আহমদুল্লাহ মাসুম সেম কথা বলছো, সাল কিভাবে মনে রাখা যায়? সাল কেন মনে থাকে না এটা আগে বের করো, তারপরে মনে রাখার উপায়, অর্থাৎ রোগ হইলো কেন ওটা ডায়াগনোসিস করো আগে, তারপরে না তুমি চিকিৎসা দিবা। আগে তো চিকিৎসা দিতে পারবা না, তাই না? সাল মনে না থাকার কারণ হচ্ছে ওই সালে কি ঘটলো সেটা আমরা বুঝতে চাই না। দেখো একটা সাল কেন গুরুত্বপূর্ণ হয়েছে, এটা কি ওই সালের জন্য না ওই সালের কোনো ঘটনার জন্য? নিঃসন্দেহে তুমি বলো ঘটনা। আমি উদাহরণ দিচ্ছি, তুমি প্রচুর সাল অলরেডি জানো, প্রমাণ কি? আমি প্রমাণ দিই। পলাশীর যুদ্ধ সবাই জানো 1757, সিপাহী বিদ্রোহ সবাই জানো 1857, দেশভাগ তোমরা প্রত্যেকে বলতে পারবা 1947, বঙ্গভঙ্গ 1905, বঙ্গভঙ্গ রদ 1911, ভাষা আন্দোলন 1952, যুক্তফ্রন্টের নির্বাচন 1954। খেয়াল করে দেখো, 6 দফা 1966, গণ অভ্যুত্থান 1969, তারপরে মুক্তিযুদ্ধ 1971। প্রশ্ন হলো তুমি এই সালগুলো কেন জানো? তার কারণ কি? কারণ হচ্ছে এই সালে কি কি ঘটছে তার উপরে তোমার পূর্ণ দখল আছে। মানে দাঁড়াইলো ওই সালটা মনে থাকার কারণ এই না যে সেটা ওই সাল, কারণ হচ্ছে ওই সালের ঘটনা। ফর এক্সাম্পল, মুক্তিযুদ্ধ যদি 71 সালে না হয়ে 1964 সালে হইতো, তাহলে আমাদের কাছে 64 সালে গুরুত্বপূর্ণ হইতো।
অথবা যদি 69 সালে হইতো, 69 সাল গুরুত্বপূর্ণ হইতো মুক্তিযুদ্ধের কনটেক্সটে, রাইট? তো মুক্তিযুদ্ধ 64 হলে আমরা বলতে 1964 সালের 26শে মার্চ বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা করে এবং 16 ডিসেম্বর বিজয় লাভ করে। 71 হয়েছে বলে 71 আমাদের কাছে এত বেশি সিগনিফিক্যান্ট। তো 71 সিগনিফিক্যান্ট 71 হওয়ার জন্য না, মুক্তিযুদ্ধের জন্য। দ্যাট মিনস কি দাঁড়াইলো বলো? একটা সাল গুরুত্বপূর্ণ সাল হিসেবে নয়, ওই সালের ঘটনার জন্য। তোমরা উল্টা কাজটা করো, তোমরা ব্রেনের সালটা ইনপুট দেওয়ার চেষ্টা করো, ওই সময়ের ঘটনা বোঝার চেষ্টা করো না। এই জন্য এটা ভুল পদ্ধতি, এটা বাদ দিবা। তোমরা ওই সাল, যে সালটাকে মনে রাখতে চাচ্ছ সেটার ঘটনাকে পিক করবা, বুঝতে চেষ্টা করবা ঘটনা। ওটা বই পড়ে হতে পারে, টিচারের কাছ থেকে হইতে পারে, এমনকি ভিজুয়াল কোনো মাধ্যম থেকে তুমি নিতে পারো, ইউটিউব, নেট, ইন্টারনেট, বিভিন্ন জায়গা থেকে ওই ঘটনা বোঝার চেষ্টা করো, দেখবা তোমার মাথায় ঢুকে গেছে। এই জন্য আমাদের ব্রেন গল্প শুনতে ভালোবাসে, তথ্য ডিরেক্ট এখানে ইনপুট দিলে সে পছন্দ করে না। তাহলে তোমরা যে বলো সাল মনে থাকে না, এই কথাটা ঠিক না। সাল মনে থাকে, তুমি প্রচুর সাল অলরেডি মনে রাখছো। মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় হচ্ছে ওই সালের ঘটনাটা বোঝা। তাহলে ওই সাল তোমার কাছে বাই প্রোডাক্ট হিসাবে এমনি অটো ধরা দিবে। আমি কি তোমাদের বোঝাতে পারছি? কথা বলো। তোমরা সবাই বলতেছো ঠিক বলছেন ভাই, অসাধারণ। এখন বুঝছো, আমার সাথে একমত হইছো? তাহলে তোমাদের যে প্রসেস আছে, তোমাদের যে অ্যাপ্রোচ আছে, সেখানে ঝামেলা আছে, সেখানে তোমরা নিজেরাই গোলমাল পাকাইছো। সো এই ঝামেলাটাকে তোমরা সলভ করে ফেলো, দেখবা সাল তোমাদের মনে থাকতেছে। ঘটনা মনে রাখো। জিকে কখনোই তোমরা কিছু তথ্য, কিছু ইনফরমেশন, স্রেফ কিছু সাল এরকম মনে করো না। জিকে মানে হচ্ছে অনেক ঘটনার সমন্বয়, একটা আরেকটা জন্ম দিয়েছে। আমি তোমাদেরকে 2 দিনের ক্লাসে এগুলো অনেকভাবে দেখাইছি। এরপরে দিনেমার, এরা কারা? এরা হচ্ছে ডেনমার্কের অধিবাসী, ডেনমার্কের অধিবাসীরা। এরাও আমাদের এখানে আসছিল, কিন্তু সুবিধা করতে পারে নাই। এরপরে পলাশের যুদ্ধ, আমরা একটু আগে জানছি কত সাল, 1757 সালের 23 জুন। এরপরে বক্সারের যুদ্ধ কত সাল, 1764 সাল। কার কার মাঝে হয়েছিল? ইংরেজরা ভার্সেস মীর কাসিম। মীর কাসিম কে ছিল বলো? মীর কাসিম ছিল মীর জাফরের মেয়ের জামাই, জামাতা। আবার মোহাম্মদ বিন কাসিম মনে করো না, মোহাম্মদ বিন কাসিম ভিন্ন মানুষ। মোহাম্মদ বিন কাসিম হচ্ছেন 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেছেন। প্রথমবার ভারতে মুসলমানদের আগমন ঘটেছিল মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে। ওটা উমাইয়া খেলাফত ছিল। উমাইয়া খলিফা হাজ্জাজ বিন ইউসুফ, উনিও মেয়ের জামাই ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই ছিলেন মোহাম্মদ বিন কাসিম। সুতরাং দুইটা ভিন্ন মানুষ। সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করেছিলেন তিনি। এটা হচ্ছে স্পেন বিজয়ের 1 বছর পরে 711 সালে মুসলমানরা স্পেন দখল করেছিল। তারেক বিন জিয়াদ স্পেন দখল করার সেনাপতি, নেতৃত্ব দিয়েছিলেন। মরক্কো দিয়ে জিব্রাল্টার প্রণালী পার হয়ে স্পেনে হামলা করে রড্রিকে পরাজিত করে তারা দখল করেছিলেন 711 খ্রিস্টাব্দে। তার 1 বছর পর 712-তে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিলেন। সিন্ধু হচ্ছে ভারত পাকিস্তানের সীমান্ত এলাকাটা। ওই এলাকায় প্রথম মুসলমানরা আসে, মানে ওই এলাকা বিজয় করে সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করেছিল 712। তো যিনি মোহাম্মদ বিন কাসিম আর যিনি মীর কাসিম, দুইটা মানুষ আলাদা। ওকে, এক করে ফেলবে না। এরপরে 76-এর মন্বন্তর, ভাইয়া একটু আগে তোমাদের বলছিলাম, এটা হচ্ছে 1770 খ্রিস্টাব্দ, আর বঙ্গাব্দ হচ্ছে 1176 বঙ্গাব্দ। এটা একটা বড় ধরনের দুর্ভিক্ষ ছিল। এই দুর্ভিক্ষটায় বলা হয় যে বাংলার 1/3 মানুষ মারা গেছিল। 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, ম্যাসিভ। এবং কেন এই দুর্ভিক্ষ হইল, ক্লাইভের এখানে ব্যর্থতা কি, এটার উপরে ব্রিটিশ পার্লামেন্টে তদন্ত শুরু হইলো যে ক্লাইভ এখানে কি এমন কুকর্ম করছে যার জন্য এই দুর্ভিক্ষ হইলো, এত মানুষ মরলো। অর্থাৎ ব্রিটিশরা ভয় পেয়ে গেল যে এখানে এটা আমাদের আন্ডারে আছে, এখানে যদি এত বেশি মানুষ মরে, এত ক্ষতির শিকার হয়ে আমরা আলটিমেটলি, তো আমাদের তো ফাইন্যান্সিয়াল যে প্রফিট, এটা তো ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কি হয়েছে এখানে, তদন্ত করো। ক্লাইভের বিরুদ্ধে তদন্ত হয়। ওই যে বলে পাপ বাপকেও ছাড়ে না, তখন ক্লাইভ বারবার বলছে যে দেখেন, আমি তো ব্রিটিশদেরকে আরো বেশি বেনিফিশিয়ারি করার জন্য সেখানে ট্যাক্স বাড়াইছিলাম। আমি তো বিশ্বাসঘাতকতার চূড়ান্ত পরিচয় দিয়ে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলাকে দখল করেছিলাম। সুতরাং আমার বিরুদ্ধে তদন্ত কেন? বারবার তিনি ব্রিটিশ পার্লামেন্টে অনুরোধ করেছিলেন আমার বিরুদ্ধে তদন্ত করেন না। কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট নাছুরবান্দা, যে তোমার কোনো ভুলের কারণেই এমন ঘটনা ঘটছে। শেষমেশ লর্ড ক্লাইভ কি করছিল জানো তোমরা? ক্লাইভ কিন্তু
সুইসাইড করে মারা গেছিল। এবং পলাশির যুদ্ধে যারা বিশ্বাসঘাতকতা করছে প্রত্যেকের অপমৃত্যু হয়েছে। কারো কুষ্ঠরোগ হয়েছে, উমিচাঁদ পাগল হয়ে গেছিল, একটা ঠাড়া বুড়ে মরছিল, বুঝছো, বজ্রাঘাতেও মরছিল। মানে যেগুলো বিশ্বাসঘাতকতা করেছে প্রত্যেকটার মারাত্মক লেভেলের অপমৃত্যু হয়েছে। হুমায়রা তহসিন বলেছো ইসলামের ইতিহাসে পড়েছি। হ্যাঁ, মোহাম্মদ বিন কাসিমের কথা নিশ্চয়ই তুমি পড়েছো, থ্যাংক ইউ। এরপরে সূর্যাস্ত আইন, এটা 1793 সালের যে চিরস্থায়ী বন্দোবস্ত, এই যে এটা 1793, এটারই আলটিমেট রেজাল্ট ছিল হচ্ছে সূর্যাস্ত আইন। এটা তোমাদেরকে ভাই গত ক্লাসে ব্যাখ্যা করেছি, আজকে একটু মনে করাই দিব। চিরস্থায়ী বন্দোবস্তে এটাই বলা হয়েছিল যে জমিদারিটা এদেশের জমিদারদেরকে স্থায়ীভাবে দিয়ে দেওয়া হবে, বিনিময়ে তারা যখন খাজনা দিবে নির্দিষ্ট একটা দিনে, খাজনা যখন তারা প্রদান করবে তখন সূর্য অস্ত যাওয়ার আগে দিতে হবে। ওটা ছিল সূর্যাস্ত আইন, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের আলটিমেট রেজাল্ট ছিল সূর্যাস্ত আইন, খামখেয়ালি আইন। বুঝছো, তারা যে নিজস্ব খামখেয়ালি আইনে দেশের মানুষের ক্ষতি করছে, এজন্য বিরক্ত হয়ে নজরুল কষ্টে পেয়ে মানে একদম মনে করে তাদের উপরে চূড়ান্ত ক্ষোভ ঝেড়ে বিদ্রোহ কবিতার মধ্যে লিখেছিলেন যে আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেই পদচিহ্ন, আমি শোক্তা ভানা হেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেই পদচিহ্ন। অর্থাৎ উনি এদেশের সাপেক্ষে ব্রিটিশ সরকারকে বলেছিলেন ভগবান, এবং তার বুকে পদচিহ্ন পায়ের চাপ এঁকে দিতে চাইছিলেন এবং বলছিলেন আমি শোক্তা ফানা হেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন। অর্থাৎ যে বিধি বা বিধাতা খেয়াল খুশি মতো নিজের খুশি মতো উল্টাপাল্টা আইন জারি করে তার বক্ষ আমি ভিন্ন করবো, অর্থাৎ এদিকে ছুরি ঢোকায় ওই দিক দিয়ে বের করবো। ব্রিটিশদেরকে উদ্দেশ্য করে বিদ্রোহ কবিতায় যত শক্তিশালী বাণী উচ্চারণ করেছেন প্রত্যেকটা ব্রিটিশদেরকে টার্গেট করে। বুঝছো, ও তো 150 লাইনের কবিতা, ওখান থেকে প্রায় 50 লাইনের মতো 56 লাইন, মানে 3/1 তোমাদের বইতে দেওয়া হয়েছে। উনি ব্রিটিশদের বক্ষ ভিন্ন করতে চেয়েছিলেন এই কারণে যে শক্তি ফানা হেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন। হেয়ালে বিধি, উল্টাপাল্টা যখন যা খুশি আইন করতেছে। এটা কেমন কথা যে বছরের নির্দিষ্ট দিন সূর্য অস্ত যাওয়ার আগে যদি খাজনা দিতে না পারো জমিদারি নিলামে উঠবে, এটা কেমন কথা? অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড ওয়েলেসলি। তোমাদেরকে গতকালকে আগের লেকচারে বলেছিলাম যে তুমি আমার অধীন হও, বিনিময়ে আমি তোমার বন্ধু হয়ে যাব। এবং এই নীতির মাধ্যমে ওয়েলেসলি সাম্রাজ্যবাদিতা এমনভাবে প্রসার করেছিলেন, রক্তপাত ছাড়া, যুদ্ধ ছাড়া অনেক রাজ্য ইংরেজদের সাথে হাত মিলাই ফেলছিল। অর্থাৎ তারা ভাবছিল যে ব্রিটিশদের সাথে বন্ধুত্ব করলে আমরা নিরাপদ থাকতে পারবো। যেমন এখন দেখো না, মধ্যপ্রাচ্যের মুসলমান বেইমানগুলো ইসরায়েলের সাথে গোপনে বন্ধুত্ব করছে, ইরান যেন তাদেরকে না মারে। অর্থাৎ তারা ভয় পাচ্ছে ইরান তাদেরকে মারবে, আশ্রয় চাইছে কার কাছে? ইসরায়েলের কাছে। এরা নাকি আবার মুসলমান। এটা হইল নাকি কথাটা? তো এটা অনেকটা এরকম, এদেশে অনেক রাজ্য গোপনে গোপনে মিত্রতা তৈরি করে ফেলছিল ব্রিটিশদের সাথে, আর ব্রিটিশরা প্রকাশ্যে পলিসিটা ডেভেলপ করেছিল আমার অধীন হও, আমি তোমার মিত্র বা বন্ধু, বিনিময়ে আর তোমার আমার সাথে যুদ্ধ হবে না। আলটিমেটলি যেটা হয়েছিল, ব্রিটিশদের সাম্রাজ্য ওরা বাড়ছিল। এটা মেনে নেয় না টিপু সুলতান, এই জন্য টিপু সুলতানের সাথে 4 বার যুদ্ধ করা লাগছে ব্রিটিশদের। এরপরে সতীদাহ প্রথা 1829, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, এটা অতি গুরুত্বপূর্ণ। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক উনি আইন করে এটা বন্ধ করে দিয়েছিলেন, এবং বাঙালি হিসাবে যিনি এটার জন্য বনাত্মক অবদান রাখছিলেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। এরপরে সিপাহী বিদ্রোহ আমরা একটু আগে পড়েছি, 1857 সাল। এরপরে ভারতীয় জাতীয় কংগ্রেস, এটা হচ্ছে 1885। অ্যালান অক্টোভিয়ান হিউম একজন ব্রিটিশ, এই অ্যালান অক্টোভিয়ান হিউম একজন ব্রিটিশ সিভিল সার্ভিস অফিসার, যিনি এদেশে কংগ্রেস প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছিলেন। আলিগড় আন্দোলন হচ্ছে সিপাহী বিদ্রোহ পরবর্তী সময়ে মুসলমানদের জাগরণের জন্য, মুসলিমদের জাগরণের আন্দোলন নেতৃত্ব যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন স্যার সৈয়দ আহমদ খান। উত্তরপ্রদেশের আলিগড় নামে একটা জায়গা আছে, এই আলিগড় থেকে তিনি আন্দোলনটাকে পরিচালনা করতেন। এটা ছিল মুসলমানদের নবজাগরণের আন্দোলন, একটা বুদ্ধিবৃত্তিক ইন্টেলেকচুয়াল মুভমেন্ট। কারণ এর আগে মুসলমানরা ইংরেজিও শিখে নাই, পড়ালেখাও যায় নাই, এই জন্য তারা পিছিয়ে গেছিল। পরবর্তীতে দেখা গেছে মুসলমানরা প্রায় নিপীড়িত হইতে হইতে একদম মনে করো যে দেয়ালে পিঠ ঠেকে গেছে। তখন সেখান থেকে তাদেরকে কিভাবে কামব্যাক করানো যায় এটা নিয়ে কাজ করেছিলেন তিনি। এটাই হচ্ছে আলিগড় আন্দোলন, যেটা মুসলমানদের নব দিগন্তের দিশা দিতে সাহায্য করেছিল।
এরপরে বঙ্গভঙ্গ, যেটা আমরা পড়েছি, এটা ছিল হচ্ছে 1905 সালে। আর বঙ্গভঙ্গ রদ হয়ে গেছিল 1911 সালে। আর বঙ্গভঙ্গ রদ হওয়ার পিছনে স্বদেশী আন্দোলন 1906 সাল থেকে। স্বদেশী আন্দোলনের মূল কথাই ছিল এটা, দেশীয় পণ্য গ্রহণ, দেশীয় পণ্য গ্রহণ প্লাস বিলেতি পণ্য বর্জন। অর্থাৎ যাতে করে ব্রিটিশরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হইলে বঙ্গভঙ্গ রদ করতে সম্মত হয়, এই জন্য বিশেষত উচ্চ বর্ণের যারা হিন্দু তারা এই আন্দোলনকে বেশি প্রমোট করেছিল। বুঝতে পারছো? এরপরে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। কেন প্রতিষ্ঠিত হয়েছিল? কারণ আমরা জানি যে 1885 সালে যখন কংগ্রেস হয় তখন হিন্দু এবং মুসলমান উভয়ে কংগ্রেসকে নিজেদের দল মনে করেছিল, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। পরবর্তীতে 15, 16, 20 বছরে দেখা গেল কংগ্রেসে মুসলমানদের অত বেশি পাত্তা নাই। তখন তারা মুসলমানরা তাদের সেলফ আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য ওখান থেকে বের হয়ে আসে এবং 1906 সালে মুসলিম লীগ নামে মুসলমানদের জন্য স্বতন্ত্র একটা পার্টিকুলার দল গঠন করে, যেটা পরবর্তীতে পাকিস্তান প্রতিষ্ঠায় সব থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখে। মানে সব থেকে একমাত্র দলিত ছিল এটা। এরপরে লর্ড কার্জন, যিনি বঙ্গভঙ্গ করেছিলেন, এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হলো ওনার সময়টা খুব এই এলাকার জন্য সুসময় ছিল। কোনো কোনো জায়গায় এই আমলটাকে স্বর্ণযুগ বলে উল্লেখ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল তার নামে নামকরণ করা, এবং ভিসি এখন যেখানে থাকেন ওটা লর্ড কার্জনের বাসভবন ছিল। এরপরে রাওলাট আইন বা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এটা 1919 সালের আইন। এখানে পত্রপত্রিকার কণ্ঠরোধ করা হয়, স্বাধীনভাবে লেখালেখি করা যাবে না, স্বাধীন লেখালেখির উপরে হস্তক্ষেপ, এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে মানে মানুষের যে মৌলিক অধিকার, কথা বলার যে রাইট, এটা হরণ করে ফেলা হয় এই রাওলাট আইনে। বুঝতে পারছো? এবং এই আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগ, এটা ভারতের অমৃতসর পাঞ্জাবের একটা জায়গার নাম, ওখানে বেশ বড় বিদ্রোহ হয়। ওই বিদ্রোহে জেনারেল ডায়ার, আমি নামটা লিখে দিই তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে, হইল জেনারেল ডায়ার। বুঝতে পারতেছো এটা একজন আর্মির মানুষ। জেনারেল ডায়ারের আদেশে ব্রিটিশ পুলিশ এবং আর্মিরা গুলি করে প্রচুর মানুষ, কয়েকশো মানুষকে মেরে ফেলে। তোমরা যারা রং দে বাসন্তী নামে একটা সিনেমা আছে আমির খানের, হিন্দি ছবি, দেখছো কিনা আমি জানি না। ওই ছবিতে আগের জন্ম পরের জন্ম নিয়ে ঘটনা সাজানো আছে। ওখানে দেখবা আগের জন্মে তারা ওই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময়কার আন্দোলনকারী। দেখো ওই ছবিটা, যারা দেখছো তোমরা জানো আমির খানের ছবি, ছবিটার নাম রং দে বাসন্তী। এটা প্রেম ভালোবাসার ছবি না, ভারতের রাজনৈতিক প্লটের উপরে তৈরি করা ছবি। বুঝতে পারছো? তো জালিয়ানওয়ালাবাগে আন্দোলন করতেছিল আন্দোলনকারীরা, এসব রাওলাট আইন সহ বিভিন্ন আইনের প্রতিবাদে, মুক্তির আকাঙ্ক্ষায়, এবং ওদেরকে একটা বড় মাঠে জড়ো করে তারপরে ওখানে ব্রাশ ফায়ার করে জেনারেল ডায়ারের আদেশে কয়েকশো মানুষকে মেরে ফেলা হয়। যখন মেরে ফেলা হলো তখন রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ছিল, এটা জেনে রাখো। রবীন্দ্রনাথ ঠাকুরের তখন ছিল নাইট উপাধি, KNIGHT, নাইট। এই নাইট উপাধি থাকলে তখন তার নামের আগে স্যার যুক্ত হয়, তোমরা নিশ্চয়ই জানো এটা। এটা ব্রিটিশ রাজ পরিবার থেকে দেওয়া উপাধি। রবীন্দ্রনাথ যখন নোবেল পাইছিলেন তখন এটা উপাধি তাকে দেওয়া হয়েছিল। তো জালিয়ানওয়ালাবাগে যখন এই ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয় 19 সালে, তখন রবীন্দ্রনাথ বললেন যে তোমরা ভারতের মানুষকে মেরে ফেলাইতেছো, আর তোমাদের নাইট উপাধি দিয়ে আমি কি করব। উনি এটার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এর সাথে এই রাওলাট আইনের সাথে অনেকগুলো ঘটনা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ডায়ারের নির্দেশ, তারপরে রবীন্দ্রনাথের নাইট উপাধি ত্যাগ, অনেক কিছু জড়িত। এবং এটার পরবর্তীতে গান্ধীর বিস্তর আন্দোলনও শুরু হয়। বুঝছো কথা? এরপরে আসো দ্বিজাতি তত্ত্ব। তোমাদেরকে ভাই আজকে এটা ডিটেইলে দেখাইছি। 1939 সাল, এবং এটার উত্থাপক ছিলেন মিস্টার জিন্না। তার পাশাপাশি এটাতে বলা হয়েছিল মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র, দ্যাট মিনস উনি স্টেট দাবি করেছিলেন। আর এটা ছিল হচ্ছে 1940, দাবি করেছিলেন শেরে বাংলা, এবং এখানে তিনি বলেছিলেন স্টেটস এর কথা। মুসলমানদের জন্য উনি বলেছিলেন একাধিক আলাদা স্বাধীন রাষ্ট্র, যেটাকে পরবর্তীতে আবার ষড়যন্ত্র করে জিন্না নষ্ট করে দেয়। বুঝতে পারছো? ওকে, তারপরে আসো তোমাদেরকে কিছু নমুনা প্রশ্ন দেখাবো। ভাইয়া বলছিলাম কোন ইউরোপীয় জাতি ভারতে সর্বপ্রথম বাণিজ্য করতে আসে? ইংরেজ, ফরাসি, পর্তুগিজ, ডাচ? ABCD করে তোমরা অ্যান্সার দিয়ে দাও তো, একটু দেখি আমি। একটু অ্যান্সার করো তো কমেন্টে, বলো।
নিঃসন্দেহে। বলো, ইংরেজরা, ফরাসিরা, পর্তুগিজরা, ডাচরা কারা আসছিল প্রথমবার বাণিজ্য করার জন্য? গত ক্লাসে ভাই তোমাদের ডিটেইলে দেখাইছি এগুলো, আজকেও তো বলছি। হ্যাঁ, প্রথম আসছিল হচ্ছে যারা, তারা পর্তুগিজরা, 1498 সাল। গুড, মানে কাজ হয়েছে কিছুটা হইল। সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয় কত সালে? 1855, 1856, 1857, 1858? বলো তো, উত্তর আছে এখানে? না, তোমরা একটু ভুল করতেছো। দেখি তো কে পারো এটা। সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল কত সালে? না ভাইয়া, প্রশ্ন অনেক সময় এরকম লুপ থাকে, তোমরা সেখানে পা দিচ্ছ। হুম, না, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল 1829 সালে। আর 1856 সালে যেটা, এটা হলো বিধবা বিবাহ আইন প্রণয়ন। এই কোশ্চেনটার মধ্যে একটা সঠিক উত্তর নাই, এবং এটা এক ধরনের ট্র্যাপ বলতে পারো। এটা ছিল হচ্ছে বিধবা বিবাহ আইন পাস। তোমরা যারা অনেকে বিয়ে দিচ্ছ, বিধবা বিবাহ আইন, বিধবা বিবাহ চালু আইন, হ্যাঁ, চালু আইন ছিল এটা। অর্থাৎ যখন সতীদাহ নিষিদ্ধ 1829-এ, তখন ব্রাহ্মণরা বিধবাদের বিয়ে বন্ধ করে দেয় ঘোষণা দিয়ে। সেটা আবার চালু করা হয় 1856 সালে। সেখানে উত্তরই নেই। বুঝছো কিনা বলো? গুড। এরপরে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল কোনটি? জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, বিজেপি, পাকিস্তান পিপলস পার্টি? আমি আশা করব তোমরা শতভাগের সঠিক উত্তর দিবা। প্রয়োজনে এবিসি না বলে সংক্ষেপে দলের নামটা লিখে দাও। যদি ভারতীয় জাতীয় কংগ্রেস হয় শুধু কংগ্রেস লিখো, মুসলিম লীগ হলে শুধু এম লিখো, বিজেপি হলে বিজেপি লিখতে পারো, পিপলস পার্টি হলে পিপি লিখো। শর্টকাট অ্যান্সার দাও তো দেখি। কে? গুড, ফাতেহা বিনতে অলি। এবং আরো অনেকে ঠিক উত্তর দিয়েছো, অলমোস্ট এভরিওয়ান। তোমাদের উত্তর ঠিক আছে। মাসুমও বলেছো ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল ছিল হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এটা সবার আগে হয়েছিল 1885 সালে অ্যালান অক্টেভিয়ান হিউমের নেতৃত্বে। বিলেতি পণ্য বর্জন করার কথা বলা হয়েছিল কোন আন্দোলনে? খেলাফত আন্দোলন, স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন? দেখি এটা পারো নাকি। এবিসি দিয়ে দাও তো। এবিসি বলা হচ্ছে বিলেতি পণ্য বর্জন করার কথা বলা হয়েছিল কোন আন্দোলনে? নাকি খেলাফত আন্দোলনে, নাকি স্বদেশী আন্দোলনে, নাকি অসহযোগ আন্দোলনে, নাকি ভারত ছাড়ো আন্দোলনে? বলো, ভারত ছাড়, অসহযোগ, স্বদেশী, খেলাফত? ইয়েস, মাসুম, ইসরাত জাহান এবং কাফি আব্দুল্লাহ, এরপরে দিয়া বিনতে শামস। ভেরি গুড, তোমরা অলমোস্ট এভরিওয়ান যারা উত্তর দিচ্ছ ঠিক আছে, থ্যাংক ইউ। বিলেতি পণ্য বর্জন এবং দেশি পণ্য গ্রহণ, এটাই ছিল স্বদেশী আন্দোলনের মূল বক্তব্য। উদ্দেশ্য ছিল ইংরেজদেরকে ফাইন্যান্সিয়ালি থ্রেট করা, যাতে তারা বঙ্গভঙ্গের সিদ্ধান্ত থেকে সরে আইসা এটাকে রদ করে, অর্থাৎ দুই বাংলাকে যেন আবার একত্র করে দেয়। বঙ্গভঙ্গ রদের পর নিখিল ভারতের রাজধানী কোথায় স্থানান্তরিত হয়? কলকাতা, করাচি, লখনৌ, দিল্লি? দ্যাটস ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। যখন বঙ্গভঙ্গ রদ করা হয়, তখন ঢাকা তো তার রাজধানীর গৌরব হারায় ফেলে, মানে দুই প্রদেশকে আবার এক প্রদেশ বানায় ফেলা হয়, তাই না? এখন বলতো এরপরে রাজধানীটা কি কলকাতাতেই ছিল, না সরে অন্য কোথাও নেওয়া হয়েছিল? নিখিল ভারত অর্থাৎ পুরা ভারত। বঙ্গভঙ্গের আগে তো, বঙ্গভঙ্গ রদের আগে আমরা দেখেছি, যখন 1905 সালে বঙ্গভঙ্গ হলো, তার আগে কলকাতা ছিল বাংলা প্রদেশের রাজধানী, আবার পুরা ভারতের রাজধানীও ছিল কলকাতা। বঙ্গভঙ্গের পরে আবার ঢাকা রাজধানী হয় নতুন প্রদেশের। বঙ্গভঙ্গ রদের পরে তো ঢাকা তার রাজধানী করে হারায় ফেলে। এরপরে ব্রিটিশ ভারতের রাজধানীটা কোথায় ছিল? কলকাতা, করাচি, লখনৌ, দিল্লি? এবিসিডি দিয়ে দাও। আমি তোমাদের কাছে এটা আরেকটা সঠিক উত্তরে আশা করতে পারি। হ্যাঁ, অনেকে ঠিক উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেকে ভালো উত্তর দিচ্ছ। নাম পড়লে তো তোমরা কমেন্ট দেখে আবার বাকির আনসার দিয়ে ফেলবা। উত্তরটা হলো দিল্লি।
কারণ কলকাতা তখন পুরো ভারতের রাজধানী ছিল এর আগে। যখন বঙ্গভঙ্গ রদ করা হয় তখন কলকাতা কেবল এই বাংলা যেটা এটারই রাজধানী থাকে। আর নিখিল ভারত যেটা পুরো ভারতের রাজধানী কলকাতা থেকে সরায় নিয়ে যাওয়া হয় দিল্লিতে। আমাদেরকে এটা বোঝানো হয় যে দেখো, কলকাতাকে আবার আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে কেন্দ্র বানাইনি, নিখিল ভারতের রাজধানী আমরা দিল্লিতে নিয়ে গেছি। 1912 সালে এই ঘটনাটা ঘটানো হয়। বুঝতে পারছো? 1911 সালে হ্রদ এবং 12 সালে ওই যে বললাম বঙ্গভঙ্গ রদের পর নিখিল ভারতের রাজধানী কোথায় স্থানান্তরিত হয়, মানে নিখিল ভারত পুরা ভারতের হয়ে যায় দিল্লিতে। ক্লিয়ার এবার কথাটা? এক্স্যাক্টলি। তো এই ছিল কথা। এখানে আবার তোমাদেরকে একটু মনে করাই দিতে চাই, 6 ডিসেম্বর পরীক্ষা, রেজিস্ট্রেশন করে ফেলো যত তাড়াতাড়ি সম্ভব, এবং 5 লক্ষ টাকার মেধাবৃত্তি আছে। আর তোমাদের চ্যাপ্টার হচ্ছে প্রথম 3টা চ্যাপ্টার, বুঝতে পারছো? এটা আজকে শেষ করলাম একটা, তারপরে পাকিস্তান পিরিয়ড যেটা 47 থেকে 71 ওই অংশটা একটা, আর তারপর হচ্ছে বর্ণ ব্যক্তিবর্গ নিয়ে যে চ্যাপ্টারটা ওইটা। ওই 3টা চ্যাপ্টারের উপরে তোমরা ক্লাস পাবা সব মিলে 6টা। এবং পরবর্তী ক্লাসটা হচ্ছে আজকে কত, 18 তারিখ, 21 তারিখে হওয়ার কথা, তাই না ভাইয়া? তারপরে দেখে তোমাদেরকে জানাই দিচ্ছি, কোনো ঘটনা না, যে আমাকে জাস্ট 1 সেকেন্ড সময় দিবা। তোমাদের সিভিক স্টারের পরবর্তী ক্লাস, হ্যাঁ, 21, 24, 27 এবং 3 ডিসেম্বর। 21, 24, 27 আর 3 ডিসেম্বর। আজকে 18 গেল, পরেরটা 21, তারপরেরটা 24, তারপরে 27 এবং 3 ডিসেম্বর। 3 তারিখের ক্লাসটা হবে রিক্যাপ, সবগুলো ক্লাস নিয়ে একটা সামারি টাইপের ক্লাস হবে লাস্টেরটা। আর তোমরা পরীক্ষা দিবা হচ্ছে 6 তারিখে। নিখিল অর্থ কি? নিখিল মানে হচ্ছে পুরোটা, সবটা। প্রশ্ন করেছো আপনাদের ফ্রি এত সার্ভিস কি দিয়ে ধন্যবাদ দিব? আহমদুল্লাহ মাসুম, ধন্যবাদ দিতে হবে না, আমাদের জন্য দোয়া করো। বুঝতে পারছো? আমাদেরকে উৎসাহ দিও, পাশে থাইকো। আর উদ্ভাসের ফ্রি সার্ভিস এত বেশি, তুমি একটু জাস্ট উদ্ভাসন মে শিক্ষা পরিবার এই চ্যানেলটা ঘুরে আসো, অন্যরকম পাঠশালায় চ্যানেলটা ঘুরে আসো। তারপর উদ্ভাস ভার্সিটি খ, ডেডিকেটেড চ্যানেল শুধু ভার্সিটি খর জন্য, তোমাদের জন্য আমরা সম্প্রতি ওপেন করছি। এই চ্যানেলগুলো একটু ঘুরলে বুঝতে পারবা ফ্রিতে তোমাদের জন্য কি দেওয়া আছে। তোমাদেরকে ওয়ান শটের দাওয়াত দিছিলাম না কত ক্লাসে? তোমাদের ইন্টারমিডিয়েটের বাংলার প্রতিটা টপিকের জন্য ওয়ান শট ক্লাস আছে, প্রতিটার জন্য 2টা করে, একটাতে ওয়ান শট সিকিউ, একটাতে ওয়ান শট এমসিকিউ। এক একটা টপিকের জন্য অ্যাভারেজ প্রায় 2.5 ঘন্টার লেকচার, 2টা মিলে। এখন একটা টপিক থেকে যদি তুমি মোটামুটি 100 খানেক এমসিকিউ সলভ করো, বা 70-80টা এমসিকিউ সলভ করো, 12-14টা সিকিউ সলভ করো, টিচার দেখবা সমস্ত আলোচনাটার মধ্যে নিয়ে আসতেছে। মানে পেইড কোর্সের থেকেও অনেক বেশি কিছু তুমি চাইলে শুধু ওয়ান শটের সবগুলো ক্লাস দেখলে শিখতে পারবা। বুঝতে পারছো কথাটা? সুতরাং ফ্রিতে এত কিছু উদ্ভাস তোমাদের জন্য রাখছে, জাস্ট অ্যামেজিং। এগুলো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। বুঝতে পারছো? তো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, জানাই দিও বন্ধুদের, এবং তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো যতটা তাড়াতাড়ি সম্ভব। আর যদি করতে না পারো আমাদের কাস্টমার কেয়ারে ফোন দাও, অথবা নিকটস্থ ব্রাঞ্চে কল দিলে হবে, ভাইয়েরা সব বলে দিবেন। ইনফ্যাক্ট তুমি ওখানে গেলে তারা করেও দিবেন। বুঝতে পারছো? তো তোমাদের সাথে আবারও পরবর্তী সময়ে সেমিস্টার, অন্যান্য প্রতিযোগিতা, অন্যান্য ইভেন্টে আবার দেখা হবে আশা করছি। আমি তোমাদের কাউসার ভাইয়া বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবা। ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।